আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সবার সাথে আমার দেখা হলো। অনেক দিন পর দেখা হয়ে তোমাদের সাথে কানেক্ট হতে পেরে আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? এতদিন পর আমরা আবার সবাই একসাথে ক্লাস করব, কি ভালো তাই না? আচ্ছা, তোমরা কি করবা, ঝটপট আমাদের ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, যাতে করে কিনা আমরা সবাই ক্লাসে জয়েন হতে পারি। আর এই কবিতাটা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ এই কবিতাটাও আবার না একটু অন্যরকম ভাবে লেখা, যেই কারণে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় যে এখানে কি বলতে চেয়েছে, আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই কবিতাটা কিন্তু অনেক সহজ একটা কবিতা। তো আমি তোমাদের একদমই সহজভাবে এই কবিতাটা আজকে বোঝাবো এবং এমনভাবে তোমাদেরকে পড়াবো, দেখবা এই ক্লাস শেষ করে এই কবিতা তোমার মুখস্থ হয়ে গিয়েছে। আচ্ছা, ঝটপট তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাতে সবাই আমরা ক্লাস করতে পারি। আমাদের সাথে জয়েন হয়েছে মনিরা মিতু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব 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 বেশি ভালো আছি। ইমামুল ইসলাম আমাদের সাথে জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম আপু। মারিয়াম জান্নাত, তারপরে দুষ্ট বনের মিষ্টি ভাই, হিমেল হাওয়া তার ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে, মোহাম্মদ সালমান রহমান। আচ্ছা, স্বর্ণা ইসলাম, নিশাদ আমাদের সাথে জয়েন হয়েছে, আলিনা মেহজাবিন জয়েন হয়েছে, নুসরাত জাহান নওরিন, জান্নাতুল মাওয়া কবিতা। আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে গিয়েছে তাই না? তারপরে কি এটা, তোমার নাম তো আমি পড়তেই পারছি না, নাফিসুরিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, রিপ্লাই প্লিজ। এই যে রিপ্লাই দিয়ে দিয়েছি। তোমরা সবাই কেমন আছো বলো, কেমন ছিলে বলো? তোমাদের অনেকের হয়তো বা তোমরা কি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, ইয়ার ফাইনাল মনে হয় অনেকের হয়ে গিয়েছে বা অনেকের হচ্ছে। পড়াশোনার কি অবস্থা, বাংলার কি অবস্থা, তার থেকে বড় কথা তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে জানাও। তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে জানো, এবং তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো, কে কোথা থেকে জয়েন হয়েছো সেটাও আমি জানতে চাই, যে আমরা কে কোথা থেকে আজকের ক্লাসে জয়েন হয়েছি। জনি আহমেদ সিলেট থেকে আমাদের সাথে জয়েন হয়েছে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। মনের মতো মানুষ, আমার নামটা পড়ে না আপু, তুমি তো তোমার নামই লেখো নাই, তোমার নাম দিয়েই তো তোমার আইডি নাই, তাহলে কিভাবে পড়বো? মোহাম্মদ সামাদ হোসেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ভীষণ ভালো আছি। তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো আমাকে জানিও, ঠিক আছে? গাজীপুর থেকে জয়েন হয়েছে সম্রাট, চট্টগ্রাম থেকে জয়েন হয়েছে সাবরিনা। আচ্ছা দেখো, আমরা তাইলে মোটামুটি ক্লাসটা শুরু করতে পারি তাই না? আমি আশাবাদী যে আজকের ক্লাস শেষ করে তোমার মনে হবে এর থেকে ইজি কবিতা, এর থেকে সহজ কবিতা বোধহয় আর হয় না, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা কি পড়বো? আজকে পড়বো আমরা বিভীষণের প্রতি মেঘনাদ। কে লিখেছে এটা? আজকে আমরা এমন একটা কবিতা লিখবো যেটা কিনা লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়েছে, সেটা আমরা আজকে পড়বো, ঠিক আছে? দেখি আসো কি আছে এই কবিতার মধ্যে। সর্বপ্রথম এই কবিতাটা পড়ার আগে আমাদের এই কবিতার পেছনের কিছু কাহিনী জেনে আসতে হবে, ঠিক আছে? এই কবিতার পেছনের কিছু কাহিনী আমার জেনে আসতে হবে। কেন আমাকে জেনে আসতে হবে? তার কারণ হচ্ছে, যদি আমরা এর পেছনের কাহিনীটা না জেনে আসি, এই কবিতা আমার কাছে বেখাপ্পা মনে হবে, মনে হবে যে এটা কোথা থেকে আসলো, হঠাৎ করে একটা লাইন কোথা থেকে আসলো, ঠিক আছে? আমরা আগে জানবো এই কবিতার পেছনে কি ছিল। এই কবিতাতে কিছু চরিত্র রয়েছে। কি কি চরিত্র রয়েছে? কিছু চরিত্র আছে একদম সামনাসামনি, কিছু চরিত্র আছে হিডেন, যারা পেছন থেকে কাজ করছে কিন্তু এই কবিতার সাথে রিলেটেড, ঠিক আছে? আমরা সবাই রামের নাম শুনেছি তাই না? আমরা সবাই রামের নামটা শুনেছি না? রাম যে কিনা ভীষণ সাহসী যোদ্ধা। তো এই রাম একবার প্রয়োজনে তাকে কি করতে হয়েছিল জানো? বনবাসে যেতে হয়েছিল, বনের মধ্যে যেতে হয়েছিল, তাকে বনের মধ্যে দিন কাটাতে হবে, রাত কাটাতে হবে, বিশাল কিছু দিন। এই কারণে রামকে পাঠানো হয়েছিল একটা বিশেষ প্রয়োজনে বনবাসে। এখন রামের স্ত্রী হচ্ছে সীতা। রামের স্ত্রীর নাম কি? রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা, ঠিক আছে? সীতা
বলল যে আমার স্বামী যেহেতু বনবাসে যাচ্ছে আমিও আমার স্বামীর সাথে যাব। তো রাম রাজি হলো, অনেক অনুনয় বিনয় করার পরে রাম রাজি হলো, আচ্ছা ঠিক আছে তাহলে তারা একসাথে যাবে। এখন রামের ভাই ছিল হচ্ছে লক্ষণ, ঠিক আছে, রামের ভাইয়ের নাম কি লক্ষণ। লক্ষণ আর রাম আবার ভীষণ ঘনিষ্ঠ, ঠিক আছে, যে ভাই অন্তঃপ্রাণ। তো ভাই ভাবি তারা বনের মধ্যে যাচ্ছে, না জানি কত বিপদ হতে পারে, কত রকমের সমস্যা হতে পারে। তাই লক্ষণে বলল যে ঠিক আছে আমিও তোমাদের সাথে যাব। তো একই সাথে বনবাসে চলে গেল কে, রাম লক্ষণ আর সীতা। তাহলে কে কে বনবাসে চলে গেল বলো তো, রাম লক্ষণ আর সীতা, ঠিক আছে, রাম লক্ষণ আর সীতা চলে গেল বনবাসে। বনের মধ্যে যাওয়ার পরে লক্ষণ যেহেতু সীতার কি হাজবেন্ডের ছোট ভাই, সীতার দেবর হয় সম্পর্কে, তো দেবর ভাবির সম্পর্ক তো একটু মিষ্টি থাকে তাই না। তো সীতার প্রয়োজনে তার পানি লাগবে, তো লক্ষণ হচ্ছে তাকে পানি এনে দেয়, তার প্রয়োজনে এটা সেটা এনে দেয়। তো এনে দিলে কি করতো বলতো, তাদের পাশে একটা নগরী ছিল, তারা যে বনের মধ্যে বনবাসে গিয়েছিল তার পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছিল, এবং নদীর ওই পারে থাকতো হচ্ছে রাক্ষসরা, ঠিক আছে, লঙ্কাপুরী। রাক্ষসরা যেই নগরীতে থাকতো সেই নগরের নাম হচ্ছে লঙ্কাপুরী। ধরো এটা যদি হয় বনবাস রাম সীতার পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে, ঠিক আছে, আর এইখানে ছিল সেই লঙ্কাপুরী যেখানে কিনা কারা আসতো, রাক্ষসরা আসতো। সেই রাক্ষসের যারা থাকতো এই লঙ্কাপুরীতে তাদের মধ্যে ছিল হচ্ছে রাবণ, যাকে আমরা চিনি তাই না। রাবণেরা আবার ছিল কি তিন ভাই, রাবণ ছিল, কুম্ভকর্ণ ছিল, আর ছিল কে বিভীষণ। এই কবিতার নামে কিন্তু রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, তাই না। তাহলে দেখো, তাইলে এই পাশে রয়েছে রাম লক্ষণ সীতা, আর অপর পাশে রয়েছে কে রাবণ, রাবণের পরিবার, অর্থাৎ রাক্ষসদের যে নগরী সেটা ছিল লঙ্কাপুরী। রাবণের আবার একটা বোন ছিল, তার নাম ছিল শূর্পণখা, ঠিক আছে, রাবণের বোনের নাম কি শূর্পণখা। শূর্পণখা আবার কোনো কারণে, রাক্ষসটা তো উঠতে পারতো, রাক্ষসদের আবার অনেক অনেক অলৌকিক ক্ষমতা টমতা আছে। তো শূর্পণখা কি করেছিল, উঠতে এসেছিল এই রাম লক্ষণ সীতার বনে। বনে আসার পরে কি হলো দেখো, রামকে দেখলো, রামকে দেখার পরে তো শূর্পণখার ভীষণ ভালো লেগে গেল, রামকে পছন্দ করতে শুরু করে দিল। কিন্তু রামের তো স্ত্রী রয়েছে, আর তার থেকে বড় কথা রাম হচ্ছে মানুষ, আর শূর্পণখা হচ্ছে কি রাক্ষস। রাক্ষস আর মানুষের কি কখনো প্রণয় হওয়া সম্ভব না, ঠিক আছে। তো যেহেতু রাম তাকে রিফিউজ করে দিল, শূর্পণখা তো এটা মেনে নিতে নারাজ। তারপরে সে কি করলো, সে রামের উপর একটা আক্রমণ করে বসলো যে না, তাকে পছন্দ করতেই হবে। তো এমন একটা অবস্থাতে কি করলো, তাদের মধ্যে একটা যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে যাওয়ার পরে কি করলো, শূর্পণখার নাক কেটে নিল, ঠিক আছে। শূর্পণখা কি এই অপমান মেনে নিতে পারে, সে চলে গেল তার নগরীতে। তার নগরীতে চলে যাওয়ার পরে সে তার ভাইয়ের কাছে বিচার দিল যে অমুক বনে রাম লক্ষণ থাকে, তারা আমার নাক কেটে নিয়েছে। এবার বোনের অপমান ভাই তো আর সহ্য করতে পারে না, ভাই চলে আসলো, সে রাক্ষস উঠতে আবার চলে আসলো, এসে কি করলো, গ্রামদের সাথে একটা যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে গেলে সেখানে পরাজিত হলো, ঠিক আছে, সেখানে পরাজিত হলো কারা, রাক্ষসেরা পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে লক্ষণ তখন কি করলো, ভাইয়ের যেহেতু সে খুব ঘনিষ্ঠ ছিল, ভাই অন্তঃপ্রাণ ছিল, সেও রামের হয়ে যুদ্ধ করেছিল। অন্যদিকে রাবণেরা তো হেরে আবার তাদের লঙ্কাপুরীতে ফিরে গেল, কোন রকম যান নিয়ে চলে গেল। যান নিয়ে চলে যাওয়ার পরে কি করলো বলতো, সেইখানে তারা এবার কূটকৌশল ষড়যন্ত্র শুরু করে দিল, কি করে এই অপমানের বিচার করা যায়, ঠিক আছে। তো অপমানের বিচার করার জন্য সেখানে তারা একটা যুদ্ধের পরিকল্পনা করে। সেই যুদ্ধের দায়িত্বটা দেওয়া হয় রাবণের ছেলে মেঘনাদের উপর, ঠিক আছে। মেঘনাদকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি এই অপমানের বদলা নিবা। মেঘনাদ তো খুব খুশি হয়ে গেল, খুশি হয়ে সে বদলা নিতে চলে আসলো।
এখন সকল ধরনের যুদ্ধের আগে কি করতো বলতো? মেঘনাদ অগ্নি দেবতার পূজা করত। অগ্নি দেবতার পূজা করে যদি মেঘনাদ কোনো যুদ্ধে যেত তাহলে মেঘনাদকে হারানো অসম্ভব ছিল। যত বড় বীরই হও না কেন অগ্নিদেবের পূজা করে ফেললেই মেঘনাদকে আর হারানো যায় না। তো এটা আবার জানতো রাক্ষসেরা, সবাই জানতো। জানার পরে অন্যদিকে আবার মেঘনাদের চাচা, বুঝছো, মেঘনাদের কে চাচা, সরি বিভীষণে, মেঘনাদের চাচা ছিল বিভীষণ, রাবণের ভাই। বিভীষণ আবার রামের ভক্ত ছিল। সে আবার এটা চুপি চুপি গিয়ে লক্ষণকে জানালো যে যদি তোমরা এই যুদ্ধে জিততে চাও তাহলে কোনোভাবেই মেঘনাদকে অগ্নিদেবের পূজা করতে দেওয়া যাবে না। যদি সে একবার পূজা করে ফেলে তাহলে তাকে আর হারানো সম্ভব না। এই কারণে সে কি করলো জানো? লক্ষণকে এমন একটা জাদু মন্ত্র দিল যেটা কিনা, যাতে করে কিনা লক্ষণ কি অশরীরী হয়ে যেতে পারতো, অর্থাৎ সে ভ্যানিশ হয়ে যেতে পারতো। লঙ্কাপুরীতে, রাক্ষসদের পুরীতে মানুষের ঢোকা ছিল অসম্ভব, কারোর চোখ ফাঁকিতে ঢোকা যাবে না। কিন্তু বিভীষণ যেহেতু তাকে একটা মন্ত্র করে ভ্যানিশ করে দিয়েছিল, সে ভ্যানিশ হয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করেছিল এবং সে যেখানে অগ্নিদেবের পূজা করছিল সেই নিকুম্ভিলা যজ্ঞাগার, সেই জায়গাটার নাম ছিল নিকুম্ভিলা যজ্ঞাগারে, সে ভ্যানিশ মোডে কি প্রবেশ করলো। প্রবেশ করার পরে সে ঠিক যেখানে যজ্ঞ করছিল, মেঘনাদ যেখানে যজ্ঞ করছিল সেই দরজায় গিয়ে দাঁড়ালো লক্ষণ। সেই সময় সে শরীর ধারণ করলো, অর্থাৎ ভ্যানিশ মোড ছেড়ে গেল। যেই না তখন মেঘনাদ পিছন ফিরে দেখলো যে কি দাঁড়িয়ে আছে, কে? লক্ষণ দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে গেল, মানুষে কি করে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করলো, কিছুতেই সে বুঝে উঠতে পারছে না। সেই সময় দেখলো লক্ষণের পাশে দাঁড়িয়ে আছে কে? তারই চাচা মেঘনাদ। তখন আর তার বুঝতে বাকি থাকলো না যে মেঘনাদই তাকে সাহায্য করে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে এসেছে। তো সে সেটা বুঝতে পেরে সেই সময় সে বলল, মেঘনাদ সেই সময় বলল, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, ঠিক আছে? সেই সময় বলল যে আমি এতক্ষণে বুঝতে পারলাম যে তুমি কিভাবে প্রবেশ করলে, আমার চাচার সহায়তায় তুমি প্রবেশ করলে। এইখান থেকে এই কাহিনীটা শুরু। এইখান থেকে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতা, এই কবিতার কাহিনী এখান থেকে শুরু, বুঝছো? এর পরবর্তীতে যে কথোপকথন, যে কাহিনী, সবটা এইখান থেকে শুরু। এর মধ্যে অনেক কাহিনী রয়েছে কিন্তু সবটা আমাদের জানার প্রয়োজন নেই। এইটুকু আমরা জানলে পরে, আমরা কবিতার প্রেক্ষাপটটা বুঝলে পরে বুঝতে পারবো যে আসলে হঠাৎ করে এখানে বলতেছে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এর মানে কি আর কেনই বা বলছে বিষাদের সাথে। তাইলে কবিতার প্রেক্ষাপট তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। কবিতার প্রেক্ষাপট তোমরা ক্লিয়ার কিনা, তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাও, ঝটপট কমেন্ট করে জানাও। আরেকটা কথা, আমি কিন্তু সবার থেকে কিন্তু আমি কি চাই বলো? রিপ্লাই চাই, ঠিক আছে? আমি যদি জিজ্ঞেস করি যে তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা যদি না বলো, রেসপন্স না করো, তাহলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না, ঠিক আছে? তাহলে এই কবিতার প্রেক্ষাপট তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও। আপু আমি তো A to Z কোর্সে ভর্তি আছি, আমার থেকে কত টাকা নেবে ভর্তি ফি? আচ্ছা দেখো, তোমাদের একটু আমি বলি, এই বিষয়টা একটু বলি। তোমাদের অনেকের মনে অনেক কোশ্চেন আছে, ঠিক আছে? অনেকের মনে অনেক কোশ্চেন আছে যে আপু একটা নতুন কোর্স আসছে, এইটা কি? তোমরা যদি মনে করো তোমাদের বাংলা প্রিপারেশনটা আমার সাথে নেওয়া সম্ভব, তোমরা যদি মনে করো তোমাদের শুধু বাংলা না, তার সাথে ইংরেজি এবং আইসিটি প্রিপারেশন সিআরএমের সাথে নেওয়া সম্ভব, তাহলে তোমাদের জন্য রয়েছে আমাদের এই কোর্সটি। সেটা কি? সেটা হচ্ছে ইবিআই, অর্থাৎ ইংলিশ, বাংলা এবং আইসিটি, ঠিক আছে? এখন তোমরা যদি এই কোর্সটা সম্পূর্ণ কিনে নিতে চাও, সেই ক্ষেত্রে তোমরা পুরো কোর্সটা একসাথে পেয়ে যাবে 1699 টাকায়, ঠিক আছে? তোমরা এই কোর্সটা একসাথে পেয়ে যাবে, এই তিনটা কোর্স একসাথে পেয়ে যাবে 1699 টাকায়, যেখানে কিনা তোমার বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করা হবে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করা হবে এবং আইসিটিতে কমপ্লিট করা হবে। সেই সাথে তোমরা পেয়ে যাবে
প্রত্যেকটা লেকচারের উপরে শীট, এবং যেই শীটটা পড়লে তোমার প্রিপারেশন নেওয়া, মনে করো যে শীটটা পড়লেই তোমার হয়ে যাবে এমন একটা ব্যাপার। ঠিক আছে, আমরা কিন্তু ইতোমধ্যে শেষ করেছি কি 25 ব্যাচের কোর্সটা গতকালই শেষ করেছি। এই জন্য আজকে থেকে তোমাদের আমরা ফ্রি ক্লাসটা নিয়ে আসলাম, যে তোমাদের সাথে কিছু ক্লাস নেওয়া প্রয়োজন। ঠিক আছে, তো তোমরা যদি পুরো কোর্সটা যদি কিনতে চাও, ইংরেজি, বাংলা এবং আইসিটি, তোমরা পেয়ে যাবে 1699 টাকা। ঠিক আছে, এছাড়া যদি তোমরা মনে করো যে না আমার 1699 টাকার প্রয়োজন নাই, ঠিক আছে, 1699 টাকার আমার প্রয়োজন নাই, আমার সবগুলো কোর্স আমার লাগবে না, আমার শুধুমাত্র ইংরেজি লাগবে, আমার বাংলা আইসিটি লাগবে না, সেক্ষেত্রেও সুযোগ রয়েছে, তুমি শুধু ইংরেজি কোর্সও কিনতে পারবে। তুমি যদি মনে করো যে না আমার ইংরেজি আইসিটি দরকার নাই, আমার শুধু বাংলা দরকার, সেক্ষেত্রেও সুযোগ রয়েছে, তুমি শুধু বাংলা কিনতে পারো। শুধু বাংলা যদি তুমি কেনো তাহলে তোমাকে 500 টাকা দিয়ে তোমার কোর্সটা কিনতে হবে। যদি টোটাল কোর্সটা কিনতে চাও সেক্ষেত্রে তোমার 1699 টাকা দিয়ে কিনতে হবে। যদি তুমি শুধু আইসিটি কিনতে চাও সেই ক্ষেত্রে তোমার 500 টাকা দিয়ে কোর্সটা কিনতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাইলে বোঝা গেল কোর্সের ব্যাপারে। আর কোর্সটা যদি তোমরা কিনতে চাও সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই যে সিআরএম এর যে নাম্বারটা দেওয়া রয়েছে, দেখো স্ক্রলে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলেই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা কোর্সে কেনার জন্য তোমার কি কি করতে হবে সেই সব কিছু তোমাকে বলে দেওয়া হবে। তো আমার মনে হয় কোর্সটা কেনা তোমাদের জন্য একটু ভালো হবে, কারণ যদি তোমরা আমাদের ক্লাসটা বুঝে থাকো তাহলে বুঝতেই পারছো যে তোমার জন্য সহায়ক হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে এখন পড়াশোনায় চলে যাই। আবার দেখো ইমরান হোসেন বলছে আপু আমি ভর্তি হতে চাই কিন্তু কিভাবে, দেখো আমাদের স্ক্রলে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিলে তোমাকে বলে দিবে যে তুমি কিভাবে এই কোর্সে ভর্তি হতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা আবার চলে যাই। এই যে আমি বললাম যে মেঘনা যখন যজ্ঞ শেষ করে, মানে শেষ করতেও পারে নাই, যজ্ঞ করতে করতে যখন পেছন ফিরে তাকিয়ে দেখলো যে লক্ষণ দাঁড়িয়ে আছে এবং সে বুঝে উঠতে পারছিল না যে লক্ষণ মানুষে কি করে এই যজ্ঞের এখানে প্রবেশ করলো। ঠিক আছে, আর লক্ষণ মেঘনাথ যখন যজ্ঞ করতো নিকুম্ভিলা যজ্ঞাকারে, সেই মুহূর্তে সে সম্পূর্ণ নিরস্ত্র থাকতো, তার কাছে কোনো অস্ত্র থাকতো না। সেই সুযোগ বুঝেই কি করেছিল, তার চাচা বিভীষণ লক্ষণকে খবর দিয়ে ভ্যানিশ মোডে তাকে লঙ্কাপুরীতে নিয়ে এসেছিল। মেঘনাথ যখন বুঝতে পারছিল না যে কিভাবে লক্ষণ প্রবেশ করলো, হঠাৎ করে দেখলো যে লক্ষণের পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ, তখন আর তার বুঝতে বাকি থাকলো না যে তার চাচাই তাহলে তাদের বিরুদ্ধে কাজ করছে। ঠিক আছে, তো এটা বুঝতে পেরে সে প্রচন্ড রকমের মর্মাহত হলো, দুঃখ পেল। এই সময় সে বলল যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণে অরিন্দম মানে কি জানো, যে অরি মানে শত্রু, যে শত্রুকে দমন করতে পারে। মেঘনাথ তো ছিল একটা বীর, সে যদি একবার যজ্ঞ করে কোনো যুদ্ধে যেত তাহলে তাকে হারানোর সাধ্য কারোর ছিল না। ঠিক আছে, তাকে হারানোর সাধ্য কারোর ছিল না, এই কারণে তাকে অরিন্দম বলা হতো, কারণ সে ছিল বীর যোদ্ধা, সে শত্রুকে দমন করতে পারতো। তাহলে অরিন্দম কার নাম, মেঘনাথকে বলা হয়েছে এখানে অরিন্দম। ঠিক আছে, অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে মানে দুঃখের সাথে। সে ওই দৃশ্য দেখে বুঝতে পেরে মেঘনাথ তখন দুঃখের সাথে বলছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। ঠিক আছে, যে দুঃখের সাথে বলছে যে এখন আমি জানতে পারলাম যে লক্ষণ কিভাবে প্রবেশ করলো, পশিল মানে প্রবেশ করলো। ঠিক আছে, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল, যে জানতে পারলাম লক্ষণ কিভাবে এখানে প্রবেশ করলো রক্ষপুরে। ঠিক আছে, অর্থাৎ এই রাক্ষসদের পুরীতে লক্ষণ কিভাবে প্রবেশ করলো এতক্ষণে আমি জানতে পারলাম। হাই তাতো, ঠিক আছে, তাতো মানে হচ্ছে এখানে চাচা।
তাতো মানে কি? চাচা। বিভীষণ ছিল তার চাচা, রাবণের ভাই ছিল বিভীষণ, ঠিক আছে? তো মেঘনাদ তখন বিভীষণকে বলছে হাই তাতো, সে বড় নিরাশার সাথে বলছে যে হাই তাতো, হাই চাচা, উচিত কি তব এই কাজ? তব মানে তোমার, তোমার কি এই কাজ করা উচিত হয়েছে? তুমি রাক্ষস হয়ে রাক্ষসদের বিপক্ষে কাজ করে লক্ষণকে মন্ত্র বলে এই লঙ্কাপুরীতে নিয়ে এসেছো, এই কাজ কি তোমার করা ঠিক হয়েছে? নিকষা সতী তোমার জননী, ঠিক আছে? সে তখন আবার বলছে, মনে করিয়ে দিচ্ছে যে তোমার জাতটা কি, তোমার মা হচ্ছে নিকষা সতী, অর্থাৎ তার মা হচ্ছে নিকষা রাক্ষসী, সেও একটা প্রসিদ্ধ রাক্ষস ছিল। তো বলছে সেই নিকষা তোমার মা, আর তার ছেলে হয় তুমি এই কাজ করতে পারলে? সহদার রক্ষ শ্রেষ্ঠ, তোমার যে সহদার, তোমার যে ভাই, সে হচ্ছে রক্ষ শ্রেষ্ঠ, রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। রাবণের কথা বলছে যে তোমার মা নিকষা সতী ছিল, তোমার ভাই ছিল রাক্ষস কুলে শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই দেখো শুলি শুম্ভনিভ কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের আরেক ভাই, ঠিক আছে? রাবণের মেজ ভাই কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে সম্পর্কে এমন প্রচলিত আছে কুম্ভকর্ণ নাকি 6 মাস ঘুমায় আর 6 মাস জেগে থাকে, ঠিক আছে? তো সেই কুম্ভকর্ণ হচ্ছে তোমার ভাই। ভাতৃপুত্র বাসব বিজয়ী, বাসব মানে কি জানো? বাসব মানে হচ্ছে দেবতাদের যে রাজা, তাকে বলা হয় ইন্দ্র, সেই দেবতাদের রাজাকে পর্যন্ত পরাজিত করেছিল, ঠিক আছে? দেবতাদের যে রাজা তাকে পর্যন্ত পরাজিত করেছিল এই মেঘনাদ, তাই মেঘনাদকে বলা হয় বাসব বিজয়ী। ভাতৃপুত্র মানে ভাইয়ের পুত্র বাসব বিজয়ী, ভাইয়ের পুত্র স্বয়ং মেঘনাদ ছিল কি দেবতাদের রাজাকে পর্যন্ত পরাজিত করেছে, সেই গোত্র থেকে তুমি বিলং করো আর তুমি এই কাজটা করলে, ঠিক আছে? তাহলে এইটুকুতে আমরা কি বুঝলাম আরেকবার একটু বলি, আরেকবার একটু বলে এখানে কি বোঝাতে চেয়েছে? মেঘনাদ তখন তার চাচাকে দেখে বলছে যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এতক্ষণে অরিন্দম যে শত্রুকে বিনাশ করতে পারে, অর্থাৎ এখানে মেঘনাদের কথা বলা হয়েছে। মেঘনাদ এতক্ষণে খুব দুঃখের সাথে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, যে এতক্ষণ পরে আমি বিষাদের সাথে বলছে যে আমি এতক্ষণ পরে জানতে পারলাম এই রাক্ষসপুরীতে লক্ষণ কিভাবে প্রবেশ করলো। হাই তাতো, হাই চাচা, উচিত কি তব এই কাজ, তোমার কি এই কাজ করা উচিত হয়েছে? তোমার মা হচ্ছে নিকষা সতী, তোমার ভাই হচ্ছে রাক্ষসপুরীতে শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই কি মহাদেবের ত্রিশূলের মতো এমন শক্তিশালী, তোমার ভাইয়ের ছেলে হচ্ছে বাসব বিজয়ী যে দেবতাদের রাজাকে পরাজিত করেছে, তুমি সেইখান থেকে বিলং করো, আর তোমার কি এই কাজ করা উচিত হয়েছে? এইটুকু ক্লিয়ার কিনা তোমাদের কাছে? এইটুকু ক্লিয়ার কিনা? তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। এর পরবর্তীতে আমি চলে যাব, ভ্রাতৃপুত্র মানে কি? ভ্রাতৃপুত্র মানে হচ্ছে ভাইয়ের ছেলে, ভ্রাতৃপুত্র ভাইয়ের ছেলে, ঠিক আছে? ম্যাম এটা কি হলো? ম্যাম এটা কি হলো? আমি মনে করেছি বিদ্রোহী করাবেন, এখন দেখি মেঘনাদ, এইগুলো আমাদের নেই, এগুলো তোমাদের নেই কেন? 26-এর সিলেবাসে কি এগুলো নাই? আচ্ছা তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি চাই না তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকুক, আমি তোমাদের বলেছি এই ক্লাস শেষ করে এই কবিতা তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? সাবরিনা তামান্না তাইফা বলছে জি আপু ক্লিয়ার। আচ্ছা সম্রাট বলছে ক্লিয়ার, নুসরাত বলছে জি আপু ক্লিয়ার, রাইহানা বলছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুষ্টু বোনের মিষ্টি ভাই বলছে ক্লিয়ার, নুসরাত জাহান, তারপরে কি স্বর্ণা। আচ্ছা তোমরা সবাই মোটামুটি ক্লিয়ার তাই তো? তোমরা সবাই ক্লিয়ার? তাহলে আমি পরবর্তীতে চলে যাই যে কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী, ভাইয়ের ছেলে
দেবতাদের যে রাজা তাকে পর্যন্ত জয় করেছে, নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, নিজ গৃহপথ অর্থাৎ নিজের ঘরের পথ দেখাও কি তাতো মানে কি চাচা, আর তস্কর মানে হচ্ছে চোর, ঠিক আছে, তস্কর মানে চোর। লক্ষণ তো চোরের মতোই প্রবেশ করেছিল তাই না লঙ্কাপুরীতে, ভ্যানিশ মোড হয়ে তার রাক্ষসদের একটা বিশেষ মন্ত্রপুত হয়ে সে ভ্যানিশ মোডে লঙ্কাপুরীতে প্রবেশ করেছিল। এই কারণে মেঘনাদ তার চাচাকে প্রচন্ড রকমের মনের ক্ষোভ থেকে বলছে যে চাচা তুমি নিজের ঘরের পথ তুমি চোরকে দেখালে, চোরকে তুমি নিজের ঘরের পথ দেখালে, সে কতটা দুঃখের সাথে বলছে। চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, চন্ডাল মানে কি, চন্ডাল মানে হচ্ছে চারাল, ঠিক আছে, অনেক নিচু সম্প্রদায়, ঠিক আছে, অনেক নিচু সম্প্রদায়ের কোনো কিছুকে বলা হয় চন্ডাল। তো সে অত্যন্ত ক্ষোভের সাথে বলছে যে চাচা তুমি চোরকে দেখালে তোমার নিজের ঘরের পথ, তুমি চন্ডালকে একটা চারালকে এনে তুমি রাজার সিংহাসনে বসালে, একটা নিচু জাতকে তুমি এসে রাজার সিংহাসনে বসিয়ে দিলে। এই কথা বলার পরে সে আবার বলছে কিন্তু নাহি গঞ্জি তোমায়, অর্থাৎ গঞ্জি মানে গঞ্জনা করা, ভর্ৎসনা করা, ঠিক আছে, যে বলছে তারপরেও আমি তোমার কোনো দোষ দেব না, তুমি এই কাজগুলো করেছো, তুমি তোমার নিজের ঘরের পথ তুমি চোরকে দেখিয়েছো। এখানে তস্কর বলতে লক্ষণকে বুঝিয়েছে, লক্ষণকে এখানে তস্কর বলা হয়েছে। তুমি চন্ডালকে এনে তুমি রাজার সিংহাসনে বসিয়েছো, কিন্তু এর পরেও আমি তোমাকে মনে কষ্ট দিয়ে তোমাকে কোনো ধরনের কোনো গঞ্জনা কোনো খারাপ কথা বলবো না। গুরুজন তুমি, কারণ তুমি আমার গুরুজন। দেখেছো মেঘনাদ কিন্তু রাক্ষস হয়েও সে নিজেকে অনেক উঁচু মনের উঁচু দরের পরিচয় দিয়েছে এই কবিতায়। এই কবিতায় যদি একটা হিরো হিসেবে ধরতে হয় সেটা কিন্তু হচ্ছে মেঘনাদ, আর লক্ষণ কিন্তু কি প্রচন্ড রকমের ভীরু কাপুরুষের পরিচয় দিয়েছে এই কবিতাটিতে, ঠিক আছে। এখানে দেখো বলছে গুরুজন তুমি, তুমি আমার গুরুজন, পিতৃতুল্য, আমার বাবার সমান, আমি তোমাকে গঞ্জনা করব না, তোমাকে কটু কথা বলবো না। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগার, তুমি আমার দরজা থেকে সরে দাঁড়াও, নিকুম্ভিলা যজ্ঞাগারের দরজা থেকে তুমি সরে দাঁড়াও, আমি অস্ত্রাগারে যাব। কারণ সে যখন যজ্ঞ করত সেই সময় সে যখন যজ্ঞ করতো সেই সময় তার কাছে কোনো ধরনের অস্ত্র থাকতো না, ঠিক আছে। এই কারণে সে বলছে যে ঠিক আছে তুমি যখন করেই ফেলেছো আমি তোমাকে খারাপ কোনো কথা বলবো না, তুমি আমার বাবার সমান, তুমি আমার পিতৃতুল্য, তুমি আমার গুরুজন, তুমি সরে যাও, আমি অস্ত্রাগারে যাব, সেখান থেকে আমি অস্ত্র নিয়ে আসবো এবং যুদ্ধ করব। পাঠাইব রামানুজের সমন ভবনে, রামানুজ মানে রামের অনুজ, রামের ছোট ভাই, রামের ছোট ভাইকে সমন ভবনে অর্থাৎ জমের দুয়ারে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে, শত্রুর ভবনে আবার পাঠিয়ে দেব, জমের দুয়ারে আমি পাঠিয়ে দেব, অর্থাৎ সে যুদ্ধের মাধ্যমে শেষ করে দিবে লক্ষণকে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, আহব মানে এখানে হচ্ছে যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ। লঙ্কার কলঙ্ক, এখানে লঙ্কার কলঙ্ক বলতে লক্ষণকে বুঝিয়েছে যে এই লঙ্কার কলঙ্ক হলো লক্ষণ, সে এখানে চোরের মতো প্রবেশ করেছে। এই লঙ্কাপুরীর কলঙ্ককে আমি যুদ্ধের মাধ্যমে কি করব, ভঞ্জিব, ভেঙে ফেলবো, মিশিয়ে দিব, সমন ভবনে পাঠিয়ে দিব, ঠিক আছে। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? তোমাদের কোনো ধরনের প্রবলেম রেখে আমি পরবর্তীতে চলে যেতে চাই না, ফ্রি ক্লাস হোক কোনো অসুবিধা নাই, কিন্তু ফ্রি ক্লাস যে সময়টা দিচ্ছ সেই সময়টা যেন কোনোভাবেই ওয়েস্ট না হয়, ঠিক আছে, এই সময়টা যেন কাজে লাগে। এই ক্লাস থেকে তোমাকে শিখে যেতে হবে, শেখার মতো মন মানসিকতা নিয়ে থাকবা। আর একটা কথা আমি অলওয়েজ আমার ক্লাসে আগে বলতাম, জানি না এতদিন পর তোমাদের মনে আছে কিনা, আমার ক্লাস করতে বসার আগে খাতা কলম নিয়ে বসবা, যেই কথাগুলো বলবো নিজের ভাষায় যেগুলো বলবো সেগুলো নোট করে নিবা, ঠিক আছে, তাইলে পরে বুঝতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা সাবরিনা তাইফা বলছি ক্লিয়ার আপু, সম্রাট, নুসরাত জাহান, স্বর্ণা, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই তাইলে মোটামুটি ক্লিয়ার। আমি তাহলে এবার পরবর্তীতে চলে যাই। এই যে এত কিছু বললো
মেঘনাদ যে বিভীষণকে এত কিছু বলল, যে আমি বুঝতে পেরেছি যে লক্ষণ কিভাবে প্রবেশ করলো, তুমি তাকে সহায়তা করেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যা করেছো করেছো, তুমি আমার গুরুজন, তুমি আমার পিতৃতুল্য, আমি তোমাকে খারাপ কোনো কথা বলবো না। তুমি এখান থেকে সরে যাও আমার দরজা থেকে, আমি অস্ত্রাগারে যাব, সেখান থেকে অস্ত্র নেব, আমি যুদ্ধের মাধ্যমে এই লঙ্কাপুরীর কলঙ্ক লক্ষণকে আমি শেষ করে দিব। এই সব কথা শুনে বিভীষণ তখন বলছে উত্তরিলা বিভীষণ, অর্থাৎ উত্তরে তখন বিভীষণ বলছে, বৃথায় সাধনা, তুমি যে অস্ত্রাগারে যে অস্ত্র নিতে চাইছো এবং যুদ্ধের মাধ্যমে লক্ষণকে শেষ করে দিতে চাইছো, এই সাধনা, এই ইচ্ছা তোমার বৃথা, এই ইচ্ছা তোমার পূরণ হবে না। ধীমান রাঘব দাস আমি। ধীমান মানে কি? ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে, যে বুদ্ধিমান রাঘব দাস আমি। রাঘব বলতে এখানে রামকে বুঝিয়েছে, ঠিক আছে, বলছে আমি রামের দাস, আমি এই কাজ করতে পারবো না, আমি রামের দাস, রামের দাস হয়ে আমি রামের ছোট ভাইকে কিভাবে হত্যা করার জন্য তোমাকে আমি সহায়তা করতে পারি, তো সে এই কাজ করতে পারবে না। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, ঠিক আছে, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, আমি রাঘবের দাস, আমি কিভাবে সেই রাঘবের ছোট ভাইয়ের বিপক্ষে আমি কাজ করব। রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ রাখার জন্য, রক্ষিতে মানে রক্ষা করতে, তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি তো রাঘবের দাস, আমি তো রামের দাস, আমি রামের দাস হয়ে তোমার অনুরোধ রাখার জন্য আমি কিভাবে রামের বিপক্ষে যাব। উত্তরিলা কাতরে রাবণী, রাবণী মানে কি? রাবণের পুত্র, ঠিক আছে। এই যে রাঘবের দাস বলেছে, সে একটা রাক্ষস হয়ে রাক্ষসদের যে শত্রু তাদের দাস বলছে, তারই নিজের চাচা। এই কথা শুনে সে অত্যন্ত বিচলিত হলো, খুব বেশি রকমের দুঃখ পেল এবং সে কাতর স্বরে বলল, হে পিতৃব্য, অর্থাৎ তুমি তো আমার পিতৃতুল্য, তুমি আমার চাচা, চাচাকে পিতৃব্য বলে সম্বোধন করছে, যে হে পিতৃব্য, তব বাক্য ইচ্ছে মরিবারে, অর্থাৎ তোমার বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। তব বাক্য ইচ্ছে মরিবারে, তোমার বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে, যে তুমি কিনা নিজে একজন রাক্ষস, আর রাক্ষসদের যে এত বড় ক্ষতি করলো, রাক্ষসদের যে শত্রু তার দাস তুমি, এই কথা তুমি বলতে পারলে। এই কথা শুনে, তার নিজের চাচার মুখে এই কথা শুনে কি করছে, মেঘনাদের মরে যেতে ইচ্ছে করছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? রামের স্ত্রীকে, রামের স্ত্রী হচ্ছে সীতা, রামের স্ত্রী হচ্ছে সীতা। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? উত্তরিলা মানে কি? উত্তরিলা মানে হচ্ছে উত্তর দিল, ঠিক আছে। উত্তরিলা রাবণী মানে, রাবণী বলতে রাবণের যে পুত্র অর্থাৎ মেঘনাদ, মেঘনাদ উত্তর দিল। উত্তরিলা, উত্তরিলা মানে উত্তর দিল। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাইফা বলছে ক্লিয়ার। তোমাদের এতদিন পরে ক্লাস করে কেমন লাগছে সবার? এতদিন পরে যে আমরা আজকে ক্লাস করলাম, তোমাদের সবার কেমন লাগছে বলো তো? তোমরা বুঝতে পারছো তো? ক্লাস বুঝতে পারছো তো? ক্লাস বুঝতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা আমাকে জানিও কিন্তু। ক্লাস কেমন লাগছে বলো? আচ্ছা দেখো, তোমরা কমেন্ট করো, আমি দেখে নিব, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা জানিও। এরপরে দেখো বলছে, ওই যে তব বাক্য শুনে ইচ্ছে মরিবারে, অর্থাৎ তোমার বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। রাঘবের দাস তুমি, বলছে রামের, রাঘব বলতে এখানে তো রামকে বোঝানো হয়েছে, যে রামের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে কথা, তুমি রাক্ষস হয়ে মানুষ, একটা মানুষ যার নাম কিনা তাও আবার রাম, যে কিনা রাক্ষসদের এত বড় ক্ষতি করেছে, তার দাস তুমি, তুমি কিভাবে এই কথা তোমার মুখে আনতে পারলে? তা তো কহতা দাসেরে, তা তো বলতে কি চাচা, এবং মেঘনাদ নিজেকে কি বলছে, ছোট করছে তার চাচার সামনে, যে চাচা তুমি যাই করো না কেন, চাচা তুমি অনেক বড়, তুমি আমার বাবার সমান, আমি তোমার ছেলে সমতুল্য, আমি অনেক ছোট, তাই সে নিজেকে দাস বলে পরিচয় দিচ্ছে। দেখো সে কত বড় মনের পরিচয় দিচ্ছে, সে একটা রাক্ষস হয়েও তার মধ্যে যে ধরনের মনুষ্যত্ব তার বলা যায় না, তারপরে বলতে হয় যে রাক্ষসেও তার মধ্যে কাইন্ড অফ কি মনুষ্যত্ব রয়েছে, তাই না? রাক্ষসের মধ্যে কিন্তু মনুষ্যত্ব থাকে না। আচ্ছা, এরপরে দেখো কি বলছে,
স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে কি? স্থাপন করলো। বিধু, বিধু বলতে বোঝায় চাঁদ, ঠিক আছে। আর বিধি বলতে বিধাতাকে বোঝানো হয়েছে, যে বিধাতা চাঁদ স্থাপন করেছে কি? আকাশে থাকার জন্য। স্থানুর ললাটে, ললাট মানে কপাল। এখানে মূলত বোঝানো হয়েছে যে বিধাতা চাঁদ সৃষ্টি করেছে আকাশে থাকার জন্য, আকাশে সুন্দরভাবে থাকার জন্য এবং জমিনে কি? আলোকিত করার জন্য। পরি কি? ভূতলে শশী যান গড়াগড়ি। অর্থাৎ বিধি যেই জিনিস স্থাপন করেছে আকাশে থাকার জন্য, সেই চাঁদ কি কোনোদিনও সম্ভব? সেই চাঁদ কি কোনোদিনও মাটিতে এসে গড়াগড়ি খায়? তাহলে তুমিও তো রাক্ষস, তুমি কি করে একটা মানুষের কি অনুরাগী হতে পারলে, একটা মানুষের সহযোগী হতে পারলে, একটা শত্রুর সহযোগী হতে পারলে? তুমিও তো তেমন চাঁদেরই মতো, তুমি আলো দিবা তোমার নিজের স্থানে থেকে। তুমি কেন নিচে ভূতলে মাটিতে এসে গড়াগড়ি দিচ্ছ তোমার কথার মাধ্যমে, ঠিক আছে? হে রক্ষরথী, অর্থাৎ এই যে বিভীষণকে মেঘনাদ রক্ষরথী বলে সম্বোধন করছে, যে হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি? তুমি কে? তুমি সেটা কিভাবে ভুলে গেলে? জনম তব কোন মহাকুলে, তোমার কোন গোত্রে জন্ম, তুমি কোন মহাকুলে জন্মগ্রহণ করেছো, এই কথা তুমি কিভাবে ভুলে যেতে পারলে? তুমি তো চাঁদেরই সমান। বিধাতা চাঁদ সৃষ্টি করেছে ওই দূর আকাশে থাকার জন্য, যাকে দূর থেকেই দেখা যায়, সে কোনোদিনও মাটিতে গড়াগড়ি খায় না। আর তুমি কোন মহাকুলে জন্মগ্রহণ করেছো, তুমি কোন গোত্রে জন্মগ্রহণ করেছো, এই কথা কি তুমি ভুলে গেলে? তুমি কি ভুলে যেতে পারলে যে তুমি কিনা একটা ক্ষুদ্র মানুষকে কি করছো? সহযোগিতা করছো। রাক্ষসদের, তোমার নিজের শত্রুর পক্ষে তুমি দাঁড়িয়েছো, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? ললাট মানে কি? ললাট মানে হচ্ছে কপাল। ললাট মানে কপাল। রৌনক জানাত অনামিকা। অনামিকা তুমি তো 25-এর এটা সিলেবাসে নাই। আজকের ক্লাস কিন্তু 26-এর জন্য, ঠিক আছে? আচ্ছা, সম্রাট ক্লাসের রিভিউ দিয়েছে, এক কথায় অসাধারণ। তার মানে সম্রাট তুমি বুঝতে পারছো। আপু অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। স্বর্ণা বলছে। নুসরাত জাহান বলছে আলহামদুলিল্লাহ ভালো আপু, অনেকদিন পর ক্লাস করতেছি। হ্যাঁ, অনেকদিন পর আমরা ক্লাস করছি। দুষ্টু বোনের মিষ্টি ভাই বলছে ললাট মানে কি? ললাট মানে হচ্ছে কপাল, ঠিক আছে? ললাট মানে কপাল। তোমরা ক্লাসে যে বুঝতে পারছো এর জন্য অনেক বেশি তোমাদেরকেই ধন্যবাদ দিতে হয়। মনোযোগ দাও, ক্লাসে বুঝতে পারবা। এই কবিতার কোনো কিছুতেই কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে? এই কবিতার কোথাও কোনো অসুবিধা থাকবে না। স্থানুর, স্থানুর মানে কি? স্থানুর মানে হচ্ছে স্থানুর ললাটে, অর্থাৎ ওই আকাশে। এখানে স্থানুর বলতে আকাশকে বুঝিয়েছে, ঠিক আছে? যে স্থানুর ললাটে মানে চাঁদ সৃষ্টি করেছে ওই দূর আকাশে থাকার জন্য। সেই চাঁদ কখনো তো মাটিতে গড়াগড়ি যায় না। তাহলে তুমিও তো এত উঁচু বংশে জন্মগ্রহণ করেছো, যেখানে তোমার ভাই রাক্ষস যে শ্রেষ্ঠ, তোমার মা নিকষা সতী যে কিনা নাম করা একজন রাক্ষস, তোমার ভাই কুম্ভকর্ণ, তোমার ভাই বিভীষণ, তোমার ভাইয়ের পুত্রকে, তোমার ভাইয়ের পুত্র হচ্ছে মেঘনাদ যে কিনা বাসব বিজয়ী। তাইলে সেইখানে জন্মগ্রহণ করে তাদের একজন হয়ে তুমি কি করে ঠিক তেমনি আকাশের চাঁদ হয়ে মাটিতে গড়াগড়ি যাচ্ছ, তাই না? আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা জানিয়েছো যে আমাদের ক্লাস তোমাদের ভালো লাগছে। তার মানে ক্লাসটি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি মনে করো যে তোমাদের বাংলা আমার সাথে পড়লে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবা, তাহলে এই কোর্সটি তোমরা কিনতে পারো, ঠিক আছে? আমার মনে হয় কিনলে পরে তোমাদের ভালো হবে। এখন তোমাদের মনে হতে পারে যে আপু এত আগে কোর্স কিনবো, এত আগে কোর্স শুরু করব। এত আগে কোর্স শুরু করলে তোমার জন্য কি হবে? কোর্সটা তোমার আগে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তোমার কিন্তু A to Z একটা প্রপারলি একটা কভার থাকতেছে। এছাড়া তোমার কাছে একদম রেডি নোট থাকবে, শিট থাকবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, শুধু সেকেন্ড পেপার ব্যাকরণিক অংশগুলোই কিন্তু শুধু নয়, তোমার রিটেন পার্ট সহ সবকিছুর একটা কি প্রিপারেশন হয়ে যাচ্ছে তোমার এত আগে থেকে। সেক্ষেত্রে তোমার শুধু প্র্যাকটিসের উপরে তোমার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যাবে। তো তুমি যদি মনে করো যে আপুর কোর্স আমাদের কিনলে ভালো হবে, আপুর সাথে প্রিপারেশন নিলে আমাদের ভালো হবে, তাইলে তোমরা আমাদের কোর্সটি কিনতে পারো।
তুমি যদি চাও তুমি একবারে ফুল কোর্স বাংলা ইংরেজি আইসিটি কিনে নিতে পারো 1699 টাকা দিয়ে। আর যদি তোমরা চাও যে না আমি পুরো কোর্স কিনবো না, আমার শুধু বাংলা দরকার অথবা শুধু ইংরেজি দরকার অথবা শুধু আইসিটি দরকার, সেই ক্ষেত্রেও কি তোমরা সেইভাবে আলাদা আলাদা ভাবে কিনতে পারো। তুমি যদি শুধু বাংলা কোর্সটি কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি শুধুমাত্র 500 টাকা দিয়ে তুমি এই কোর্সটি কিনতে পারবে, ঠিক আছে। আমি কোর্সে এনরোল করেছি, সম্রাট বলছে। তোমাকে অনেক 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 বেশি অভিনন্দন, ইনশাআল্লাহ ভালো কিছুই হতে যাচ্ছে, ঠিক আছে। তোমরা যদি আরো, নুসরাত জাহান কিন্তু আমাদের কোর্স কিনেছে খুব সম্ভবত, তোমাদের কিন্তু ভর্তি হয়েছে অনেক বেশি, ঠিক আছে। আর বেশি দিন সময় নেই, খুব অল্প দিনের মধ্যে আমরা আমাদের কোর্সের ক্লাস শুরু করব। কোর্সের ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু আবার ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে। তোমরা মনে হয় ফ্রি ক্লাস 2টা বা 3টা হয়তো বা পাবা, আর বাংলা হয়তো আজকে পাচ্ছ, আরেকটা খুব সম্ভবত পাবা, আবার নাও পেতে পারো, ঠিক আছে। কোর্সের ক্লাস শুরু হয়ে গেলেই কিন্তু তোমাদের ফ্রি ক্লাসগুলো বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে তোমার প্রিপারেশন আমাদের সাথে নেওয়া সম্ভব, তাহলে এই কোর্সটি তোমরা কিনে নিতে পারো। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে আপু আমি এই কোর্সটি কিভাবে কিনবো? দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, সিআরএম এর হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলেই তোমাকে বলে দেবে যে কোর্সটি কিনতে গেলে তোমাকে কি করতে হবে এবং তোমাকে কোর্সে এনরোল করিয়ে দিবে, ঠিক আছে। কোর্সের ক্লাস কখন থেকে শুরু হবে আপু? কোর্সের ক্লাস শুরু হবে খুব সম্ভবত 15 তারিখ থেকে, ঠিক আছে। আর কোর্সের টাইম তো ক্লাস কখন নিব সেটাও বলে দিব, সেটা হচ্ছে যে তোমাদের এরকম সন্ধ্যার পরেই ক্লাস থাকবে, যাতে করে কিনা তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদেরকে কিন্তু যারা তোমরা কোর্স কিনবা তাদেরকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, সেখানে কিন্তু যারা কোর্স কিনবা শুধুমাত্র তারাই সেখানে থাকতে পারবা। এবং এই ক্ষেত্রে তোমার আমি যখন ক্লাস করাবো তুমি যদি লাইভ ক্লাস করতে নাও পারো তাহলেও কোনো অসুবিধা নাই। তোমার যখন সুযোগ সুবিধা হবে তুমি তোমার সময় মতো ক্লাস সব রেকর্ড থাকবে, তুমি রেকর্ড ক্লাস করতে পারবা। এবার রেকর্ড ক্লাস করতে গিয়ে যদি তোমার কোনো ধরনের অসুবিধা থাকে যে আপু আমি এই জায়গাটা বুঝতে পারছি না, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। 24 ঘন্টা টিচারদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবা। তোমাদের ইংলিশ করাবে খালিদ ভাইয়া, যার ক্লাস তোমরা করছো এবং ভাইয়া অনেক ভালো পড়ায়। খালিদ ভাইয়ের কোর্সে কিন্তু ইতোমধ্যেই মানে আমাদের টোটাল কোর্সে ইতোমধ্যে কিন্তু অনেক বেশি ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো 24 ঘন্টায় তোমরা তোমাদের টিচারদের সাথে কানেক্টেড থাকতে পারবা। আর এই কোর্স তোমাদের খুব তাড়াতাড়ি, অর্থাৎ তোমাদের পরীক্ষার বেশ আগে শেষ হয়ে যাচ্ছে। তাইলে কি এই কোর্সের তাইলে গ্রুপ কি বন্ধ করে দিব? সেটা কিন্তু না, তোমাদের পরীক্ষা ইভেন তোমাদের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ক্লাসগুলো থাকবে, ঠিক আছে। কাজেই তোমার যদি টাইম মেনটেন নাও হয়, টাইম যদি তুমি ম্যাচ করতে না পারো, সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, তুমি রেকর্ড ক্লাস করতে পারবা এবং রেকর্ড ক্লাসেও তুমি টিচারদের সাথে অলওয়েজ যোগাযোগ রাখতে পারবা, ঠিক আছে। রেকর্ড ক্লাসগুলো কোথায় থাকবে? রেকর্ড ক্লাসগুলো থাকবে তোমার হচ্ছে ওয়েবসাইটে, সিআরএম এর ওয়েবসাইটে রেকর্ড ক্লাসগুলো থাকবে, ওয়েবসাইটে আপলোড দেওয়া থাকবে। আর এছাড়া এমনি ক্লাসগুলো যেমন আমি লাইভ ক্লাস নিচ্ছি, এখন আমি যদি এটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করে নিতাম সেই ক্ষেত্রে 1 মাস পর্যন্ত এই লাইভ ক্লাসগুলোও থাকবে, ঠিক আছে। 1 মাস পরে যেহেতু ফেসবুক থেকেই ক্লাস বা ভিডিও রিমুভ করে দেয়, এই কারণে ওয়েবসাইটে রেকর্ড ক্লাসগুলো থাকবে। খুব সুন্দরভাবে প্রতিটা জিনিসের নোট শিট একদম দিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটে সবকিছু একটা লিংকে কি আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদেরকে তোমরা যদি কোর্স কিনো তোমাদের ওয়েবসাইটে অ্যাড করে নেওয়া হবে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এছাড়া তোমাদের যদি এমনিতে কোনো ধরনের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা হচ্ছে বাংলা শিখন রিয়া আপু, ঠিক আছে। বাংলা শিখন বাই রিয়া আপু এই পেজে তোমরা 24 ঘন্টায় আমার সাথে কানেক্টেড থাকতে পারবা। কোথাও কোনো ধরনের অসুবিধা হলেই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তীতে আবার চলে যাই। কে বসে অধম রাম? তখন মেঘনাথ আবার তার চাচাকে বলছে যে
টিচারদের সাথে কিভাবে যোগাযোগ করব? নুসরাত জাহান বলছে টিচারদের সাথে কিভাবে যোগাযোগ করবে? টিচারদের সাথে তো টিচারদের আইডি দিয়ে দিবে, বা টিচারদের তোমরা হচ্ছে তাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবা। যেমন আমার সাথে তোমরা অলওয়েজ কে বাংলা শিখন পেজে তোমরা আমার কোর্স কিনো আর না কিনো, তোমরা সবাই আমার সাথে বাংলা শিখন রিয়া আপু এই পেজের মেসেজ দেওয়া যায়, ঠিক আছে? মেসেজ অপশনে গিয়ে মেসেজের মাধ্যমে আমার সাথে তোমরা কথা বলতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। খালিদ ভাইয়ের সাথেও সেম, তোমরা মেসেঞ্জারে কথা বলতে পারবে, প্রয়োজনে তোমরা কল দিয়েও কথা বলতে পারবা। টিচারদের সাথে তোমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়ার পরে তোমাদের সবটা বুঝিয়ে দেবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে দেখো বলছে কে বা সে অধম রাম, যে তুমি বলছো তুমি রামের দাস, তুমি রাঘবের দাস, কে সে অধম রাম? রামকে দেখো অধম বলছে। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবর, সরোবর মানে কি জানো? সরোবর মানে হচ্ছে যে একটা জলাশয় যেটা কিনা স্বচ্ছ থাকে, সেখানে রাজহাঁসেরা খেলা করে। লঙ্কাপুরী ছিল চমৎকার সাজানো গোছানো একটা জায়গা, ঠিক আছে? সেইখানে এমন স্বচ্ছ সরোবর ছিল, সেখানে রাজহাঁসেরা খেলা করত সেই চকচকে পানিতে। সেই স্বচ্ছ পানি ছেড়ে, সেই চকচকে পানি ছেড়ে সেই রাজহাঁসরা কখনো কি নোংরা পানিতে যেতে চাইবে? যে স্বচ্ছ চকচকে জায়গায় থাকে সে কি কখনো নোংরা জায়গায় থাকতে চায়? তাহলে তুমি চাচা রাক্ষসপুরীর একজন হয়ে তুমি কি করে রামের একজন সহযোগী হতে পারো, ঠিক আছে? সে এখানে খুব বিনয়ের সঙ্গে তার কি অভিযোগগুলো সে তুলে ধরছে। নুসরাত জাহান বলছে আমি কথা বলেছি আপু আপনার সাথে। হ্যাঁ দেখেছো, আমার সাথে কিন্তু অলওয়েজ তোমরা কি কন্টাক্ট করতে পারবা। আর আমার মনে হয় শোনো, যেহেতু কোর্স আর কেনার বেশি সময়ও নাই তোমাদের কাছে, তো তোমরা দেরি না করে তোমরা ডিসিশনটা নিয়ে নাও। আমার মনে হয় তোমাদের ডিসিশনটা তোমাদের জন্য একটা বেটার ডিসিশন হবে, ঠিক আছে? বেটার না, বেস্ট ডিসিশনও হতে পারে। এরপরে দেখো বলছে যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, অর্থাৎ স্বচ্ছ সরোবর স্বচ্ছ পানি ছেড়ে সে যেই রাজহাঁস থাকে, যেই রাজহাঁস বা যেই জিনিস কিনা স্বচ্ছ পানিতে সে থাকে, সে কি কোনোদিনও কখনো কি নোংরা পানিতে যেতে থাকে? শৈবালের দলের ধাম, অর্থাৎ যেই পানিতে শৈবাল থাকে, ছত্রাক থাকে, জীবাণু থাকে, নোংরা থাকে, সেই নোংরা পানিতে কি কখনো যেতে পারে? তাহলে তুমি কিভাবে যাবে? দেখছো এখানে সে কত ধরনের কি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে বিধাতা চাঁদ সৃষ্টি করেছে আকাশে থাকার জন্য, সেই চাঁদ কোনোদিনও কি মাটিতে গড়াগড়ি যায়? যেই জিনিস স্বচ্ছ পানিতে স্বচ্ছ জায়গায় থাকে সেই কি কখনো নোংরা পানিতে গিয়ে থাকতে পারে? তাহলে তাকে বোঝাচ্ছে যে চাচা তুমি রাক্ষসদের একজন, তুমি উঁচু বংশের একজন, তুমি কোনোভাবে রামের সহযোগী হতে পারো না, ঠিক আছে? মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র কেশরী কি জানো? আপনার আইডি খুঁজে পাচ্ছি না, আমার আইডি খুঁজে পাচ্ছ না। এই যে দেখো আমি আবার লিখে দিই, বাংলা শিখন বাংলা শিখন রিয়া আপু, ঠিক আছে? বাংলা শিখন রিয়া আপু এই পেজে আমার সাথে তোমরা সবসময় যোগাযোগ করতে থাকবে। তোমরা সবাই যদি পেজটাকে ফলো করে রাখো তাহলে সব ধরনের আপডেট তোমরা পেজে পেয়ে যাবে। আর সিআরডিএমির পেজে তো তোমরা অবশ্যই পাবে। মৃগেন্দ্র কেশরী কবে? মৃগেন্দ্র কেশরী বলতে কি জানো? সিংহকে বোঝানো হয়েছে। মৃগেন্দ্র হচ্ছে সিংহ, সিংহর বিশাল বিশাল কি থাকে? কেশর থাকে না? তো সিংহের এখানে বর্ণনা দিচ্ছে যে যে কিনা সিংহ, যে কিনা বীর কেশরী, অর্থাৎ কি সিংহের গায়ে কি অনেক শক্তি থাকে, সে যুদ্ধ করতে পারে ভালো, সে বনের রাজা, সেই সিংহের সাথে কি কখনো কি শিয়ালের বন্ধুত্ব হতে পারে? শিয়ালের বন্ধুত্ব হতে পারে। সম্ভাষী শ্রীগালে মিত্র ভাবে, শ্রীগাল মানে হচ্ছে শিয়াল, মিত্র ভাবে মানে কি বন্ধুত্ব ভাবে। বনের রাজা সিংহ কি কোনোদিনও শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারে? তুমি হলে রাক্ষসদের একজন, তুমি হলে বনের রাজা, আর কে সেই রাম? সে হচ্ছে কি ওই শিয়ালের সমতুল্য। তুমি সিংহ হয়ে কিভাবে তুমি শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারো? ঠিক আছে, সে এখানে এটাই বুঝিয়েছে। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, যে আমি অজ্ঞ, অজ্ঞ দাস আমি অজ্ঞ, আমি বুঝি না, আমি কম বুঝি, কিন্তু চাচা তুমি আমার বড়, তুমি আমার পিতার সমান, তুমি বিজ্ঞতম,
তুমি জ্ঞানী। সে দেখেছো এত কিছু করছে, তারপরেও সে নিজেকে কি, তার নিজের যে ভদ্রতা সেই জিনিসটা কিন্তু সে তার চাচাকে দেখাচ্ছে। কিন্তু যদি এটা স্বাভাবিকভাবে হতো তাহলে কি হতো, চাচার সাথে যুদ্ধ লাগাই দিত, তুই তোমার শুরু করে দিত। কিন্তু সে নিজেকে সর্বোচ্চ ভদ্রতা সে দেখিয়ে গিয়েছে তার শেষ পর্যন্ত। ঠিক আছে, অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে হচ্ছে অজানা, অজানা। ঠিক আছে, মৃগেন্দ্র কেশরী কি, মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে পশুরাজ সিংহকে বুঝিয়েছে। মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহর, কেশরী বলতে সিংহের যে কেশ থাকে না, কেশর যে থাকে, যে লম্বা লম্বা যে কেশর, সেটাকে বুঝিয়েছে। ঠিক আছে, সম্ভাষে মানে সম্বোধন করে, মিত্র বন্ধুত্বতা সম্বোধন করে। বনের রাজা সিংহ কি কখনো শ্রীগাল অর্থাৎ শেয়ালকে কি কখনো বন্ধুত্ব সম্বোধন করতে পারে? ঠিক আছে, এটা বলছে অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে অজানা, অজানা নহে কিছু তোমার চরণে, তোমার কাছে কোনো কিছুই অজানা নয়। অর্থাৎ তুমি তো সবকিছুই বোঝো, আমি তোমাকে খুব বেশি জ্ঞান দিচ্ছি না, আমি অজ্ঞ, আমি কম বুঝি, আমি ছোট, তুমি তো বিজ্ঞতম, তো বিজ্ঞতম, তুমি তো জ্ঞানী, তোমার কাছে তো কোনো কিছু অজানা নাই, তুমি তো সবকিছুই জানো, তাহলে কেন তুমি এগুলো করছো? ঠিক আছে, অর্থাৎ সে তার অভিযোগ জানাচ্ছে তার চাচার কাছে। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে জানাও। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? শৈবালের ধাম মানে, ধাম বলতে এমন একটা জলাশয়কে বোঝায় যেখানে কিনা শৈবাল দ্বারা পূর্ণ, অর্থাৎ নোংরা পানিকে বুঝিয়েছে। ঠিক আছে, নোংরা পানিকে বুঝিয়েছে। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে জানাও। মৃগেন্দ্র কেশরী হচ্ছে পশুরাজ সিংহকে বুঝিয়েছে, শ্রীগাল হচ্ছে এখানে শিয়াল। ঠিক আছে, আচ্ছা, নুসরাত জাহান বলছে জি আপু ক্লিয়ার, দুষ্টু বোনের মিষ্টি ভাই বলছে ক্লিয়ার, স্বর্ণা বলছে ক্লিয়ার, সম্রাট বলছে ক্লিয়ার। তাহলে তোমরা সবাই মোটামুটি ক্লিয়ার নাকি? মোকাল্লিম বিল্লা বলছে না, আবার বলেন আরেকটু। আচ্ছা ঠিক আছে, যেহেতু ভাইয়া বলছে যে আরেকবার বলেন, তো আমি আরেকবার বলছি, তোমরা যারা বুঝেছো তারা আরেকবার ক্লিয়ার করে নাও। ঠিক আছে, এখানে একটা সামারাইজেশন দিচ্ছি, সেটা হচ্ছে কে বা সে অধম রাম। যে অধম রাম তুমি যার অনুরাগী বলছো, সে কে? সে তো খুব নিচু বনের মানুষ। যে জিনিস কিনা স্বচ্ছ সরোবরে থাকে, যেমন রাজহংস, রাজহাঁসে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে খেলতেই পছন্দ করে, রাজহাঁস কিন্তু নোংরা পানিতে কম যায়। ঠিক তেমনি যে জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে, স্বচ্ছ পানিতে থাকে, সে কি কখনো নোংরা পানিতে যেতে পারে? বনের রাজা যে সিংহ, সে কি কখনো ক্ষুদ্র শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারে? তাহলে তুমি কোন মহাকুলে জন্মগ্রহণ করেছো, তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছো, সেসব তো তুমি ভালো করেই জানো। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, আমি তোমার ছোট, আমি ক্ষুদ্র, কিন্তু তুমি বিজ্ঞতম, তুমি সবকিছুই জানো, বোঝো, কোনো কিছুই তো তোমার অজানা নয়। তাহলে তুমি কিভাবে বলছো যে তুমি কি রামের বা হচ্ছে রাঘবের দাস, রামের দাস? ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? মোকাল্লিম বিল্লাহ, তুমি কি এবার বুঝতে পেরেছো ভাইয়া? এরপরে দেখো বলছে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, অর্থাৎ এই যে লক্ষণ, ঠিক আছে, লক্ষণকে বলা হচ্ছে ক্ষুদ্রমতি নর, অর্থাৎ ক্ষুদ্র মনের মানুষ। ক্ষুদ্র মনের মানুষ না হইলে কি, সে জেনে বুঝে কি করেছে, যখন সে একদম অস্ত্রহীন থাকে, কাছে যখন কোনো অস্ত্র থাকে না, সেই সময় সে গিয়ে যুদ্ধের আহ্বান করছে। তার যদি সাহস থাকতো তাহলে সে এইভাবে লুকিয়ে ঝুঁকিয়ে না এসে সে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করত। তার কাছে যখন অস্ত্র থাকবে সে সেই সময় তাকে যুদ্ধের আহ্বান করত, না করে সে ক্ষুদ্র মনের পরিচয় দিয়েছে। এই কারণে বলছে ক্ষুদ্রমতি নর, অর্থাৎ ছোট মনের মানুষ। নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মুখে সংগ্রামে, অস্ত্রহীন যোধে মানে অস্ত্রহীনকে যুদ্ধে, সম্মুখে সংগ্রামে অর্থাৎ যুদ্ধের জন্য সংগ্রাম করতে একজন অস্ত্রহীন অবস্থায় তাকে ডাকে। তার যদি সাহস থাকতো তাহলে তার কাছে যখন অস্ত্র থাকবে সেই সময় তাকে ডাকতে পারতো। সে তো ক্ষুদ্র মনের মানুষ, ছোট মনের মানুষ, এই কারণে একজন অস্ত্রহীনকে সে যুদ্ধের আহ্বান করছে।
ঠিক আছে। এরপরে দেখো বলছে কহ মহারথী, বলছে মহারথী মানে হচ্ছে বীর, মহাবীর, যে তার চাচা বিভীষণও কিন্তু ছিল একটা বীর। এই কারণে মেঘনাদ তার চাচাকে বলছে যে তুমিও তো একজন মহাবীর, বলো হে মহাবীর এ কি মহাবীর প্রথা? এটা কি একজন বীরের নিয়ম হতে পারে? বীর কি কখনো একজন নিরস্ত্র মানুষকে যুদ্ধের আহ্বান করতে পারে? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। লক্ষণ যে নিরস্ত্র অবস্থায় একজনকে যুদ্ধের জন্য আহ্বান করছে, এই কথা শুনে লঙ্কাপুরে এমন কোনো শিশু নাই না যে না হাসবে। ঠিক আছে, যে এই কথা শুনে লঙ্কাপুরে শিশুরা পর্যন্ত হাসবে। আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। বলছে যে ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, যে তুমি আমার পথ ছেড়ে দাও। ঠিক আছে, তুমি আমার পথ ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্রাগারে যে অস্ত্র নিয়ে আসবো, অস্ত্র নিয়ে এসে আমার সাথে যুদ্ধ করুক অস্ত্র থাকা অবস্থায়। দেখবো যে কোন দেব বলে, তোমার সহযোগিতায় তো সে হচ্ছে দেব বলে এই লঙ্কাপুরীতে প্রবেশ করেছে ভ্যানিশ মোডে, তো আমাকে অস্ত্র আনতে চাও, তখন আমি দেখব কোন দেব বলে এই সৌমিত্রীর কুমতি। সৌমিত্রী বলতে এখানে রাম আর লক্ষণের মায়ের নাম হচ্ছে সৌমিত্রী, সৌমিত্রীর কুমতি অর্থাৎ কুপুত্র। সৌমিত্রীর এরকম কুপুত্র, এরকম নিচু মনের পুত্র, ভীতু পুত্র কিভাবে আমার সাথে তখন যুদ্ধ করে আমি দেখে নিব। তুমি আমার দরজা ছেড়ে দাও, আমাকে অস্ত্র আনতে যাও, অস্ত্র আনতে দাও। আব্দুল্লাল মারুফ বলছে কেবলই আসলাম ক্লাসে আপু। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রেকর্ড ক্লাস করতে পারবা। মহারথী মানে মহাবীর, হ্যাঁ একদম ঠিক তাই। আচ্ছা, তোমাদের কোনো অসুবিধা আছে কিনা? তমা বলছে আপু আমি কবিতাগুলো একটু বুঝতে চাই প্লিজ। হ্যাঁ, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো এখানে বলছে যে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, অর্থাৎ লক্ষণ এমনই একজন ক্ষুদ্রমতি নর, সুর এত সুর হচ্ছে পতঙ্গ, একদম পতঙ্গের নয়, একটা ছোট মনের মানুষ। না হলে কি সে অস্ত্রহীন অবস্থায় একজনকে অস্ত্রহীন অবস্থায় যুদ্ধের আহ্বান করতে পারে? কহ মহারথী, যে বলো হে মহাবীর এ কি কোনো মহাবীরের প্রথা হতে পারে? একজন মহাবীরকে কখনো নিরস্ত্র অবস্থায় কাউকে যুদ্ধের আহ্বান করতে পারে? এই কথা শুনে লঙ্কাপুরীতে এমন কোনো শিশু নাই যে না হাসবে। অস্ত্রহীন অবস্থায় যুদ্ধের আহ্বান, এই কথা শুনলে তো বাচ্চারাও হাসবে। ঠিক আছে, এবার এইগুলো বলার পরে সে আবার বলছে ছাড়ো পথ, যে তুমি আমার পথ ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব এবং অস্ত্র নিয়ে আসবো। তারপর আমাকে অস্ত্র থাকা অবস্থায় আমার সাথে লক্ষণকে যুদ্ধে আসতে বলো। এই সৌমিত্রীর এরকম কুপুত্র আমাকে অস্ত্র নিয়ে একবার যুদ্ধ করতে দিক, তারপর দেখবো যে কে জিতে আর কে হারে। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? মহারথী প্রথা কি? মহারথী প্রথা হচ্ছে যুদ্ধের যে প্রথা, বীর প্রথা, বড় বড় বীরদের প্রথা কি, যে সমান সমানে যুদ্ধ হবে। ঠিক আছে, একজনের হাতে অস্ত্র থাকবে, একজনের হাতে অস্ত্র থাকবে না, এরকমটা হবে না। অস্ত্র থাকলে দুজনের হাতে থাকবে, না থাকলে কারো হাতে থাকবে না। কিন্তু এখানে কি হয়েছিল, মেঘনাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু লক্ষণের হাতে অস্ত্র ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে দেখো দেব দৈত্য নররণে সচক্ষে দেখেছ, রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মারবে। দেখো সে তখন তার চাচাকে আবার বলছে, ঠিক আছে, মেঘনাদকে আবার বলছে যে দেব দৈত্য নররণে, অর্থাৎ দেবতা দৈত্য তাদের সবাইকে তো তুমি যুদ্ধের যে প্রথা সেটা তোমরা দেখেছো, সচক্ষে দেখেছো, সেখানে কি রাক্ষসেরাই শ্রেষ্ঠ। ঠিক আছে, পরাক্রম দাসের অর্থাৎ পরাক্রম শক্তিশালী দাসের এখন তুমি বলো কি দেখে ডরিবে এই দাস হেন দুর্বল মানবে। তুমি এখন এই পরাক্রম দাসকে বলো যে তোমার দাস আমি। ঠিক আছে চাচা, তুমি বড়, তোমার চেয়ে আমি ছোট, আমি তোমার দাস বলে নিজেকে কবুল করে নিলাম। তুমি আমাকে বলো এমন ছোট মনের একটা মানুষ হচ্ছে লক্ষণ, তাকে আমি কি দেখে ভয় করব? ডরিব বলতে হচ্ছে ভয় করব। ঠিক আছে, নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভ পশিল দম্ভী। নিকুম্ভিলা যজ্ঞাগার কি, যেইখানে
যেইখানে তারা যুদ্ধ যজ্ঞটা করছিল, ঠিক আছে, মেঘনাদ যেইখানে অগ্নিদেবের পূজা করছিল, যজ্ঞ করছিল, সেই জায়গাটা হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার। সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে কিভাবে সে দম্ভের সাথে প্রবেশ করলো, দম্ভী মানে দম্ভের সাথে পশিল হচ্ছে প্রবেশ করলো, দম্ভের সাথে প্রবেশ করেছে সে নিকুম্ভিলা যজ্ঞাগারে ছোট মনের মানুষের মতন, কারণ সে অন্যের সহযোগিতায়, তোমার সহযোগিতায় সে প্রবেশ করেছে, এমনিতে তার কোনো ক্ষমতা ছিল না। আজ্ঞা করো দাসের শাস্তি নরাধমে, তুমি আমাকে আদেশ করো, আমি অস্ত্রাগারে যাই, নিয়ে আসি এবং এই নরাধমকে, নরের এই অধমকে, নিচু মনের মানুষকে আমি নিজ হাতে শাস্তি দিই। ঠিক আছে, ক্লিয়ার তোমরা এই পর্যন্ত? এই পর্যন্ত তোমরা ক্লিয়ার? বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় পত্র কত হবে? আচ্ছা, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র, তোমাকে বাংলা কোর্স কেনা মানে হচ্ছে তুমি বাংলা প্রথমও কিনতেছো, বাংলা দ্বিতীয়ও কিনতেছো। ঠিক আছে, বাংলা কোর্স মানে আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়াবো, সেই ক্ষেত্রে তোমরা 500 টাকায় বাংলা কোর্স কিনতে পারবা। ঠিক আছে, 500 টাকায় তোমরা বাংলা কোর্সটি কিনতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, অর্থাৎ তব মানে তোমার, তোমার জন্মপুরে, তোমার জন্মপুরীতে। তাহলে রাক্ষসের জন্মপুরী কোথায়? বিভীষণ ছিল একটা রাক্ষস, রাক্ষসের জন্মপুরী কোথায়? লঙ্কাপুরে, যেখানে সমগ্র রাক্ষসেরা থাকে। তো বলছে তোমার জন্মপুরীতে, তাত যে চাচা, তোমার জন্মপুরীতে, তোমার জন্মস্থানে পদার্পণ করে বনবাসী, ওই বনবাসী রাম লক্ষণ তোমার জন্মপুরীতে প্রবেশ করেছে। কিভাবে প্রবেশ করেছে? বিভীষণের সহযোগিতায় প্রবেশ করেছে। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। নন্দন কানন মানে কি জানো? স্বর্গের যে বাগান না প্রচন্ড রকমের সুন্দর থাকে, স্বর্গের বাগানকে নন্দন কানন বলা হয়। আর এই লঙ্কাপুরী ছিল স্বর্গের মতোই সাজানো গোছানো, তাই তাকে বলা হচ্ছে যে নন্দন কাননের সাথে তুলনা করা হচ্ছে। এবার এই নন্দন কাননে কি বলছে? দুরাচার দৈত্য, অর্থাৎ একটা ভ্রম, ভুল একটা দুরাচার দৈত্য এসে প্রবেশ করেছে। রাক্ষসদের সুন্দর সাজানো পুরীতে একটা দৈত্য এসে প্রবেশ করেছে ভুল ক্রমে। সেই দৈত্যটা কাকে বলে বোঝানো হয়েছে? লক্ষণকে এই দৈত্য বলে সে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রফুল্ল কমলে কীটবাস, অর্থাৎ এই সুন্দর সাজানো গোছানো, এই সুন্দর সাজানো গোছানো কমলে, এই সুন্দর সাজানো গোছানো বাগানে কি করেছে? কীটবাস। কীট মানে কি? পতঙ্গ, কীট পতঙ্গ, পোকামাকড়। এই সুন্দর বাগানে পোকামাকড় প্রবেশ করেছে। তাহলে এই কীট কাকে বলা হয়েছে? পোকামাকড় বলতে বোঝানো হয়েছে লক্ষণকে। ঠিক আছে, কহ তাতো, যে বলো চাচা, তাতো মানে হচ্ছে চাচা। ঠিক আছে, সানজিদ ইসলাম বলছে তাতো মানে কি? তাতো মানে হচ্ছে চাচা। পদার্পণ মানে কি? পদার্পণ মানে পা রাখা। ঠিক আছে, প্রবেশ করা, পা রাখা। কহ তাতো, বলো চাচা, সহিব কেমনে হেন অপমান আমি। এই অপমান আমি কিভাবে সহ্য করব? এই সুন্দর বাগানে একটা কীট পতঙ্গ রূপ লক্ষণ এসে প্রবেশ করে ফেললো, এই অপমান চাচা আমি কিভাবে সহ্য করব? ভ্রাতৃপুত্র তব, আমি তো তোমারই ভ্রাতৃপুত্র, ভাইয়ের ছেলে, আমি তো তোমারই ভাইয়ের ছেলে। তুমি হলে মহারথী, তুমি হলে মহাবীর, আমি তোমারই ভাইয়ের ছেলে, আমি তোমারই মতো, তাহলে আমি কিভাবে এই অপমান সহ্য করব? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। রক্ষমণি কি? রাক্ষসদের মণি, অর্থাৎ তুমিও তো মহাবীর, তুমি রাক্ষসদের মণি, রাক্ষসদের অতি আপনজন, তুমিও কিভাবে এই অপমান সহ্য করছো? আমি তো সহ্য করতে পারছি না, তুমি কিভাবে সহ্য করছো? ঠিক আছে, ক্লিয়ার তোমরা? তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? প্রচুর ঘুম পাচ্ছে কেন? কেন ঘুম পাবে না যায় আমার কথা? আমার কথা কি এবার শুনতে পাচ্ছো? কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড একদম স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও এবার কথা শোনা যাচ্ছে কিনা, এবং বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা? শুনতে পারি না তো আপু, আপু কিছু শোনা যায় না, সাউন্ড নাই। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাইলে সবকিছু ঠিকঠাক, তাই না? নুসরাত জাহান বলছে আপু তোমার বোঝানোর ধরন এক কথা অসাধারণ, আমি অনেক সুন্দরভাবে বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে তুমি এফোর্ট দাও। আমি যেটা সবসময় তোমাদেরকে বলি যে তোমরা একটু মনোযোগ রাখবা ক্লাসে, ক্লাসে মনোযোগ রাখলে পরে ঠিকই বোঝা যায়। ঠিক আছে,
ওমর ফারুক বলছে আপনার ক্লাস অনেক সুন্দর লাগে আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট হচ্ছে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে তোমাদের ক্লাসটা আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। আচ্ছা দেখো, আবার আমরা শুরু করি। এখানে দেখো বলছে মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি মলিন বদন লাজে। দেখো মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, ফণি মানে কি? ফণি মানে কি? ওই যে ফনা তোলা যেটা, ঠিক আছে? ফনা থাকে কিসের? সাপের। সাপকে যখন কোনো বেদে সম্প্রদায়ের যারা তারা যখন কোনো মন্ত্র বলে তাদের জানা, ঠিক আছে? মন্ত্র, সাপকে নিয়ন্ত্রণ করার মন্ত্র বেদে সম্প্রদায়েরা জানে, ঠিক আছে? তো তারা যখন সেই মন্ত্রটা পড়ে সাপ যেমন হঠাৎ করে বসে চলে আসে, ফনা নামিয়ে ফেলে, মাথা নিচু করে ফেলে, ঠিক তেমন ভাবেই ওই যে বিভীষণের মাথাও নিচু হয়ে গেল, ঠিক আছে? বিভীষণের মাথাও নিচু হয়ে গেল, যেন সে বসে চলে এসেছে। সে লজ্জায় লাজে সেও মাথা নিচু করে ফেললো তার ভাইয়ের ছেলের কাছে। উত্তরিলা রথী, ঠিক আছে? উত্তরিলা রথী তখন উত্তর দিল বিভীষণ। বিভীষণ তখন বলছে রাবণ অনুজ, রাবণের অনুজ আমি, লক্ষ্মী রাবণ আত্মজে, ঠিক আছে? রাবণ আত্মজে, লক্ষ্মী রাবণ আত্মজে, অর্থাৎ রাবণ নিজেকে, যে নিজ রাবণ আমি তাকেই লক্ষ্য করছি। নাহি দোষী আমি, নহি দোষী আমি, আমি তোমাকে দোষ দিব না। রাবণ আত্মজে অর্থাৎ রাবণকে আমি দোষ দিব, তোমাকে আমি দোষ দিব না, তোমার বাবাকে আমি দোষারোপ করছি। কারণ তোমার বাবা যদি যুদ্ধে এই আহ্বানটা না করতো, তোমার বাবা যদি অযথায় যুদ্ধটা না করতো, আজকে তাহলে এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। তাই সব দোষ কি করছে? বিভীষণ রাবণকে দিচ্ছে। তো বাবার দোষ শুনে তখন হচ্ছে মেঘনাদ আবার অবাক হয়ে গেল, ঠিক আছে? নহি দোষী আমি, আমি তোমাকে দোষ দিব না বৎস, বৃথা ভৎস মোরে তুমি, আমি তোমাকে দোষ দিব না, আমি তোমাকে দোষ দিব না, তুমি আমাকে বৃথায় ভর্ৎসনা করছো, তুমি আমাকে বৃথায় এতগুলো কথা বলছো, আমি তোমাকে কোনোই দোষ দিব না। দোষ হচ্ছে সব তোমার বাবার, রাবণের দোষ। নিজ কর্ম দোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা, অর্থাৎ লঙ্কার রাজা, লঙ্কার রাজা হচ্ছে রাবণ। রাবণ কি করেছে? নিজের কর্ম দোষে এই লঙ্কাপুরীকে আজকে ডুবিয়েছে, ঠিক আছে? মজিলা আপনি, সে নিজেও মজেছে সেই দোষে, সবাইকে এর কি খেসারত দিতে হচ্ছে, এমন একটা ব্যাপার, ঠিক আছে? তোমরা কি ক্লিয়ার? টিচারদের সাথে কিভাবে যোগাযোগ করব? টিচারদের সাথে তোমাদের একটা ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করা হবে, ঠিক আছে? এখনো তোমাদের ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করা হয়নি, খুব শীঘ্রই তোমাদের তো হচ্ছে এনরোল করিয়ে দেওয়া হয়েছে যারা কোর্স কিনেছো। আর লাস্ট অবধি যারা কিনবা তোমাদের সবাইকে নিয়ে একটা ডিসকাশন গ্রুপ গ্রুপ ক্রিয়েট করা হবে, যেখানে তোমাদের ইংলিশের খালিদ ভাই থাকবে, আইসিটির ভাইয়া থাকবে এবং আমিও থাকবো। সেই সাথে তোমরা যারা কোর্সের যারা থাকবা তারা সবাই থাকবে, সেখানে আমরা সবার সাথে কথা বলতে পারবো একে অপরের সাথে, ঠিক আছে? এছাড়াও টিচারদের সাথে তোমরা আলাদাভাবেও কথা বলতে পারো, তাদের ইনবক্সে গিয়ে তোমাদেরকে তখন সেই ব্যবস্থা করিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। তোমরা কিন্তু কোর্স কিনতে বেশি দেরি করো না, ঠিক আছে? ঝটপট আমাদের কোর্স কিনে ফেলো। তোমাদের জন্য সব থেকে ভালো হবে যদি তুমি 1699 টাকাতে অল কোর্স কিনে নাও, তাইলে তোমার জন্য সেটা সব থেকে বেশি ভালো হবে। আলাদা আলাদা কিনতে গেলে বেশি পড়ে যায়। তো তুমি 1699 টাকা দিয়ে কিনলে তোমার বাংলা, ইংরেজি, আইসিটি তিনটাই কমপ্লিট করা হবে। আর বাংলা মানে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রিটেন পার্ট সহ, আবার ইংলিশেও সেম, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং রিটেন পার্ট সহ সবকিছু শীট দিয়ে দেওয়া হবে। আর সেই শীট পড়লেই তোমার জন্য এনাফ, শীটের বাইরের থেকে কোনো কিছু আসবে না বললেই চলে, ঠিক আছে? সবকিছু নোট শীট তোমাদের দিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখো, এরপরে বলছে বিরত সতত পাপ দেবকুল, যে দেবতা কুল সমগ্র পাপ থেকে বিরত থাকে। সমগ্র দেবতা কুলও যদি তুমি দেখতে যাও সেখানে তারা সব পাপ থেকে দূরে থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এবে মানে ঠিক এমন ভাবে পাপপূর্ণ আজকে লঙ্কাপুরী। কোর্স কিভাবে কিনবো আপু? দেখো ইনবক্স করব, হ্যাঁ অবশ্যই তোমরা ইনবক্স করলেও তোমাদের ডিটেলস দিয়ে দিবে। এছাড়াও দেখো তোমরা যে ক্লাস করছো স্ক্রলে একটা কি সিআরএম এর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমাকে বলে দিবে যে তুমি কি করতে হবে তোমাকে, ঠিক আছে? এরপরে দেখো
পাপপূর্ণ লঙ্কাপুরী, এমন ভাবে লঙ্কাপুরীকে পাপপূর্ণ করে তুলেছে কে? স্বয়ং রাবণ। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় এই কাল সলিলে। যেমন প্রলয়, বন্যা আসলে যেমন হচ্ছে যে বসুধা সমগ্র কি বসুন্ধরা পৃথিবী ডুবে যায়, ঠিক সেইভাবে এই লঙ্কাপুরীকে, সমগ্র লঙ্কাপুরীকে কি পাপপূর্ণ করে তুলেছে স্বয়ং রাবণ। কিভাবে ইনবক্স করব? স্ক্রিনে দেখো একটা হোয়াটসঅ্যাপ যাচ্ছে, নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়াও দেখো তোমার এই কমেন্টের যে সেখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া রয়েছে সিআরএমের। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই তোমাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে? রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়িতেই আমি, ঠিক আছে? এই যে কাল সলিলে সমগ্র লঙ্কাকে একটা পাপে পরিপূর্ণ করে তুলেছে হচ্ছে রাবণ। আর এই পাপ থেকে আমি রক্ষা পেয়েছিলাম কিভাবে? রাঘবের পায়ে আশ্রয় নিয়ে। রাঘব বলতে এখানে রামকে বুঝিয়েছে। রামই আমাকে আশ্রয় দিয়েছিল, এই পাপ থেকে আমাকে রক্ষা করেছিল। স্বয়ং রাবণ সমগ্র লঙ্কাপুরীকে কি করেছে? পাপে পূর্ণ করে তুলেছে, আর সেই পাপ থেকে আমাকে রক্ষা করেছে রাম। তাহলে কি আমাকে তো রামের হয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে তুমি আমাকে ভর্ৎসনা করে কোনো লাভ নাই। আমি তোমাকে দোষ দিচ্ছিও না, আমি দোষ দিব তোমার বাবাকে, অর্থাৎ রাবণকে। এরপরে দেখো, কাল সলিলে মানে হচ্ছে কালো সলিলে, একটা কালো দিক, অন্যায়ের দিক, পাপের দিককে নির্দেশ করছে, ঠিক আছে? পরদোষে কে চাহে মজিতে, অর্থাৎ পরদোষ, পরের দোষে কে মজিতে চায়? কে অন্যের দোষে দোষারোপ করতে চায় নিজেকে, ঠিক আছে? অন্যের দোষের খেসারত কে নিজে দিতে চায়? তুমি দোষ করেছো, তুমি খেসারত দাও, তোমার দোষের দায়ভার আমি কেন নিব? ঠিক তেমনি রাবণ দোষ করেছে, রাবণ বুঝুক সেই ব্যাপারটা। রাবণের দোষ কেন রাবণের ভাই বিভীষণ নিবে? আর এই দোষ থেকে রক্ষা করেছিল রাম, এই কারণে সে রামের হয়ে কাজ করছে, ঠিক আছে? রুশিলা বাসব ত্রাস, বাসবের ত্রাস এই কথা শুনে রেগে গেল, রুশে উঠলো। বাসবের ত্রাসকে, বাসবের ত্রাস হচ্ছে মেঘনাদ, বাসব হচ্ছে কে? দেবতাদের যে রাজা, সে হচ্ছে ইন্দ্র, তাকে বাসব বলা হয়। আর তাদেরকে দেখে ভয় পায় তারাও মেঘনাদকে দেখে ভয় পায়, ঠিক আছে? মেঘনাদ এত বড় বীর, সেই বীর মেঘনাদ কি করেছে? তার চাচার মুখে এই সমস্ত কথাবার্তা শুনে সে রেগে উঠলো। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। গম্ভীরে যেমতি, যেমতি বলতে যেমনি, ঠিক আছে? যেইভাবে নিশীথে অম্বরে, নিশীথ মানে রাত, অম্বরে মানে কি আকাশে বা মেঘে, মন্দ্রে জিমুতেন্দ্র কপি অর্থাৎ আকাশে যেমন মাঝরাতে যেমন আকাশে মেঘ করলে বিদ্যুৎ চমকায়, ভয়ানক গর্জন করে আকাশ, ঠিক সেইভাবেও সে কি গর্জন করে উঠলো। কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলি তখন বলে উঠলো, অর্থাৎ মেঘনাদ তখন যেমন মেঘের গর্জন করে ওঠে, ঠিক তেমনি সে নিজেও গর্জন করে উঠে বলল, ধর্মপথগামী, অর্থাৎ তুমি ধর্মের পথে এসো, ধর্মের পথে এসো। ধর্মে কি বলে? আপন আপনই হয়, তাই না? আপনের সাথে সবসময় থাকতে হয়, এমন একটা ব্যাপার। তো সে বলছে তুমি ধর্মের পথে এসো, তুমি ধর্মের বিপথে চলে যাচ্ছ। আপু এইচএসসি 25-এর জন্য কোনো লাইভ ক্লাস নিবেন কি? এইচএসসি 25-এর জন্য তোমাদের হচ্ছে কোর্স শেষ করলাম, এই গতকালকে শেষ করলাম এইচএসসি 25-এর জন্য। সেইখানে তোমরা ফুল A to Z কোর্স শেষ করেছো, বাংলা এবং ইংরেজি, ঠিক আছে? বাংলা এবং ইংরেজি। তো 25-এর জন্য লাস্ট মোমেন্টে ইনস্ট্রাকশন সবকিছু দিয়ে দেওয়া হয়েছে সেখানে। 25-এর জন্য আর কোনো ফ্রি লাইভ ক্লাস আসবে না। তোমরা কিন্তু বাংলা শিখন রিয়া আপু এই পেজে আমার সাথে কথা বলতে পারবে সব সময়, ঠিক আছে? সব সময় কানেক্ট থাকতে পারবে বাংলা শিখন রিয়া আপু এই পেজে। এরপরে দেখো বলছে, হে রাক্ষস রাজানুজ, অর্থাৎ রাক্ষস রাজার অনুজ, ঠিক আছে? মেঘনাদ তার চাচাকে বলছে, বিভীষণকে বলছে যে হে রাক্ষস রাজের অনুজ, যে রাবণের ভাই অর্থাৎ বিভীষণ, বিখ্যাত জগতে তুমি, যে এই জগতে তুমি বিখ্যাত, কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব। অর্থাৎ দেখো বলছে যে তুমি যে জগতে বিখ্যাত হয়েছো, তুমি সবার মধ্যে বিখ্যাত হয়েছো, কোন ধর্ম বলে? তোমার ধর্ম কি বলে?
ঠিক আছে, শুনি তোমার ধর্মে কি বলে আমাকে একটু শোনাও, আমি একটু শুনি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। তুমি তোমার জ্ঞাতিত্ব, তুমি তোমার ভ্রাতৃত্ব, তুমি তোমার যে আত্মীয়তা বোধ, নিজের যে বোধ, সে সবকিছু তুমি জলাঞ্জলি দিয়ে দিলে। তোমার ধর্মে কি এটা বলে? শাস্ত্রে বলে, অর্থাৎ সে বলছে যে ধর্মে বলে, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, অর্থাৎ যদি গুণবান পরজন হয়, পরজন অর্থাৎ পরের লোক যদি গুণবানও হয় আর গুণহীন স্বজন, আর নিজের লোক যদি গুণহীন হয়, পরের জন যদি অনেক গুণ থাকে এরপরেও যদি সে পরের লোক হয় আর নিজের লোকের যদি কোনো গুণ না থাকে, সে যদি গুণহীন হয়, তারপরেও নির্গুণ স্বজনই শ্রেয়। ঠিক আছে, নির্গুণ স্বজনই শ্রেয়, অর্থাৎ নিজের লোক সবসময় শ্রেষ্ঠ, নিজের লোক নিজেরই হয়, নিজেকেই সাপোর্ট দিতে হয়। ঠিক আছে, এই কথাটাই বলছে যে গুণহীন স্বজন তথাপি, তথাপি মানে তবুও নির্গুণ স্বজন শ্রেয়। যেই স্বজনের কোনো গুণ নেই সেই নির্গুণ নিজের লোকই সবসময় শ্রেয়, শ্রেষ্ঠ। পর পর সদা, অর্থাৎ পর সবসময় পরই থাকে, পর কখনো আপন হয় না, আর নিজের লোক সবসময় নিজেরই থাকে, নিজের কখনো পর হয় না। ঠিক আছে, এরপরে দেখো বলছে এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। এই কথা শুনে, মেঘনাদের এই কথা শুনে তখন বিভীষণ বলছে যে এই শিক্ষা হে রক্ষবর, হে রাক্ষসের বর, তুমি এই শিক্ষা কোথা থেকে পেলে, কোন ধর্মে তুমি এই কথা শিখলে? কিন্তু বৃথা গঞ্জি তোমায়, তারপরেও আমি তোমাকে বৃথায় গঞ্জনা করব না। ঠিক আছে, বৃথায় আমি তোমাকে বলবো না। হেন সহবশে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। বৃথা গঞ্জি তোমায়, তোমায় আমি বৃথা গঞ্জনা করব না। তুমি যেই মানুষদের সাথে থাকো, তুমি যাদের সঙ্গে থাকো, তারা তো খুবই নীচ প্রকৃতির মানুষ। তুমি রাক্ষস হয়ে নীচ প্রকৃতির মানুষের সাথে মিশছো, তো তাদের সাথে সেই নীচ প্রকৃতির কথাবার্তাই তো তুমি শিখবা। আমি তোমাকে বৃথা গঞ্জনা করব না। গতি যার নীচ, সহ নীচ সে দুর্মতি। যার গতি নীচ, যার গতি নিচ, যার চোখ নিচের দিকে, সে নিচের দিকেই যাবে, সে কখনো উপরে উঠতে পারে না। বলছে আপু আরেকবার বলবেন এই টপিকটা, কোন টপিকটা? আচ্ছা, তাহলে এখানে তুমি বুঝতে পারছো বিভীষণ যখন বলছে মেঘনাদকে যে মেঘনাদ যখন বিভীষণকে বলছে, মেঘনাদ যখন বিভীষণকে বলছে যে তুমি যে রাবণকে, তুমি তোমার নিজের লোককে দোষারোপ করছো, তুমি কোন ধর্মের শিক্ষায় শিক্ষিত হয়েছো? তোমার ধর্ম কি বলে? তোমার ধর্ম বলে যে তোমার নিজের লোক যদি নির্গুণ হয়, তোমার পরের লোক যদি বিশাল গুণও থাকে, তারপরও নিজের লোকই শ্রেষ্ঠ, পর সবসময় পরই থাকে। এই কথা শুনে মেঘনাদ তখন বলছে এই ধরনের শিক্ষা তুমি কোথায় পেলে? ঠিক আছে, এই ধরনের শিক্ষা তোমাকে কে দিল? এই কথা শুনে আবার মেঘনাদ বিভীষণকে বলছে যে আমি তোমাকে দোষারোপ করব না, তুমি মিশতেছো হচ্ছে যে নিচু সম্প্রদায়ের, নিচু মন মানসিকতার মানুষদের সাথে, ভীরু কাপুরুষ মানুষের সাথে, তাইলে তুমি তো তাদের সাথে মিশে তাদের মতোই কথাবার্তা বলবে, তাই না? যার চোখ নিচের দিকে, যার নজর নিচের দিকে, সে তো নিচের দিকেই যাবে, সে তো কখনো উপরে উঠতে পারে না। ক্লিয়ার তোমরা? তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? তোমরা পুরো কবিতাটা ক্লিয়ার হয়েছে কিনা? কয়টাই শেষ হবে? এই যে দেখো আমরা ক্লাস কিন্তু কবিতা কিন্তু আমরা শেষ করে ফেলেছি, কবিতা আমরা শেষ করে ফেলেছি। তোমরা পুরো কবিতাটা ক্লিয়ার হয়েছে কিনা, কবিতার প্রেক্ষাপট থেকে সবটুকু ক্লিয়ার হয়েছে কিনা? তোমরা ক্লাস করছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 52 জন। ঠিক আছে, রুশিলা, রুশিলা বলতে রুশে উঠলো, রাগের সাথে উঠলো, হয় না হঠাৎ থেকে থেকে খুব রাগ করে ওঠে, খুব ক্ষেপে গিয়ে ওঠে, ঠিক তেমনি রোষের সাথে উঠলো। ঠিক আছে, তোমরা পুরো কবিতাটা, আপু একটু বিরতি দেন না, বিরতি না, আমি এখনই শেষ করে দিব কবিতাটা, তোমাদের শেষ করলাম আমি এই মুহূর্তে। তোমরা পুরো কবিতাটা বুঝতে পেরেছো কিনা? এই কবিতা এখন তোমাদের কাছে আর কঠিন লাগবে? এই কবিতা কি তোমাদের কাছে আর কঠিন লাগবে?
কবিতার A to Z তোমরা ক্লিয়ার কিনা আমাকে এবার জানাও। এরপরে যদি তোমরা এখন বলো তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা দেখো এখানে নুসরাত জাহান বলছে যে কহিলা বীরেন্দ্র বলে, এখান থেকে আরেকবার বোঝান। আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা আপু আমাদেরকে বোঝে নাই, তা বুঝতে পারে নাই, এটা আমরা আরেকবার বোঝাবো। তোমরাও যদি না বুঝে থাকো তোমরা আরেকবার বোঝার, বুঝে থাকলে আরেকবার একটু ঝালিয়ে নাও তোমাদের বোঝাটা। কি বলছে দেখো, কহিলা বীরেন্দ্র বলি, ঠিক আছে, বীরেন্দ্র বলি তখন হচ্ছে বলছে ধর্মপথগামী, যে ধর্মের পথে এসো, ঠিক আছে। এখানে মেঘনাদ বিভীষণকে বলছে যে ধর্মের পথে এসো। ধর্ম কি বলে সেই জিনিসটা তুমি আরেকবার একটু দেখো। তোমার ধর্মে বলে যে কি নির্গুণ যদি হয় হচ্ছে যে নিজের জন যদি নির্গুণ হয় আর পরের জনের যদি অনেক গুণও থাকে তারপরেও নিজের জনই সেরা। পর সবসময় পরই থাকে, নিজের লোক সবসময় নিজেরই থাকে। এই কথা শুনে তখন বলছে হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, যে হে রাক্ষস রাজের অনুজ, তুমি হচ্ছে রাক্ষস রাজের অনুজ, অর্থাৎ রাক্ষস রাজকে রাবণ, রাবণের অনুজ তুমি, রাবণের ভাই তুমি, তুমি এই জগতে বিখ্যাত হয়েছো। তোমার ভাইয়ের জন্য তুমি বিখ্যাত হয়েছে, কারণ রাজার ভাই, তুমি বিখ্যাত হয়েছে এবং তুমি তো নিজে অবশ্যই মহাবীর, এর জন্য তো তুমি অবশ্যই বিখ্যাত। কোন ধর্ম মতে কহ দাসে, যে তুমি কোন ধর্মে এই ধরনের তুমি পরকে আপন করে নিলে, এইটা তুমি এই দাসকে তুমি বলো, শুনি, আমি একটু শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকলে দিলা জলাঞ্জলি। তুমি কোন ধর্ম মতে গিয়ে এই যে তুমি পরকে আপন করে নিলে আর নিজের লোকজনদেরকেই তুমি পর করে দিলে, নিজের ভাইয়ের ছেলেকে তুমি মৃত্যুর কাছে ঠেলে দিলে, তুমি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব সবকিছু তুমি বিসর্জন দিয়ে দিলে, কোন ধর্ম বলে? শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন। গুণবান যদি পরজন অর্থাৎ পরের জন, পরের লোকের যদি অনেক গুণও থাকে, সে যদি অনেক গুণবানও হয়, আর স্বজন যদি গুণহীন হয়, নিজের লোক যদি গুণহীন হয়, তথাপি তবুও নির্গুণ স্বজন শ্রেয়। সেই গুণহীন নির্গুণ স্বজন, নির্গুণ নিজের লোকই শ্রেয়, অর্থাৎ নিজের লোকই সবসময় শ্রেষ্ঠ। পর পর সদা, অর্থাৎ পর সবসময় পরই থাকে, সদা বলতে সব সময়, পর সব সময়ই পর, ঠিক আছে। তোমরা ক্লিয়ার কিনা, পুরো কবিতাটা ক্লিয়ার কিনা? এই কবিতা কি আর তোমাদের কঠিন লাগবে? এই কবিতা কি আর তোমাদের কঠিন লাগবে? এমসিকিউ পড়াবেন না? না আপু, আজকে আর এমসিকিউ পড়াবো না, ঠিক আছে। তোমরা এমসিকিউ আচ্ছা, সম্রাট বলছে আপু এক কথায় আপনি অসাধারণ সহজভাবে বুঝিয়েছেন। আমার চেষ্টা থাকে কি জানো, কারণ আমি নিজেও তো তোমাদের স্টেজ পার করে এসেছি। দেখো 25-এর এই কবিতা ছিল না, কিন্তু আমাদের সময় এই কবিতা আবার ছিল। আমি যখন পরীক্ষা দিয়েছি 21-এ তখন কিন্তু এই কবিতা আমার ছিল, আবার তোমাদেরও রয়েছে। তো আমি পড়তে গিয়েও এরকম কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। আমি যেই টিচারের কাছে পড়তাম, বাংলা টিচার আমার যে ছিল, আলহামদুলিল্লাহ স্যার আমাকে এত ভালোভাবে বুঝিয়েছিলেন। তারপরে আবার আমি ওইটা নিজে না যখন পড়তাম তখন গল্প আকারে নিজে আবার সাজাতাম, যে গল্প করে করে নিজের সাথে নিজে গল্প করতাম যে এইটা এমন এইটা এমন। তো এইভাবে নিজে যেভাবে আমি সহজভাবে আবার বুঝতাম, সেই সহজভাবে আমি চেষ্টা করি নিজে যেভাবে বুঝেছি সেটাই তোমাদেরকে বোঝানোর। এই সেম ভাবে বাংলা সেকেন্ড পেপারে গ্রামার তোমাদের অনেক কিছু অনেক কঠিন লাগে, সমাস জিনিসটা অনেক কঠিন লাগে, আমারও তো কঠিন লাগতো। আমি যেভাবে সহজভাবে বুঝেছি, একদম টেকনিক আছে কিন্তু যেগুলো দেখলেই বলে দেওয়া যাবে যে এটা কোনটা কোন সমাস, ঠিক আছে। আমার নিজের শেখা টেকনিক গুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আশা করি প্রতিটা জিনিসই তোমরা সহজভাবে বুঝতে পারবে। এবং আমি সবসময় বলবো যে আমাদের কোর্সটি তোমরা যারা ক্লাস করো, যারা ক্লাস করো না তারা তো বুঝবা না, যারা ক্লাস করো তারা বুঝতে পারছো হয়তো, যে আমি কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমি বলবো আমাদের কোর্সটি তোমার জন্য ভালো হবে। এই ইবিআই অর্থাৎ ইংলিশ, বাংলা এবং আইসিটি কোর্সটা সম্পূর্ণটা তোমরা 1699 টাকায় কিনতে পারবা, যেটা কিন্তু 30শে জুন পর্যন্ত তোমরা কিনতে পারবা, ঠিক আছে।
এই 1699 টাকায়। এছাড়াও হচ্ছে বাংলা মানে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং রিটেন পার্ট A to Z বাংলা, ইংলিশ মানে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার উইথ রিটেন পার্ট A to Z, আর আইসিটি তো সবকিছু পড়ানো হবেই। ঠিক আছে, তোমাদের জন্য এই কোর্সটি বিশেষ একটি কোর্স হতে চলেছে। তো তোমরা যদি মনে করো যে আমাদের সাথে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে, তাহলে তোমরা দেরি করো না। তোমাদের দেখো ইতিমধ্যেই তোমাদের ক্লাসে অনেকেই কমেন্ট করেছে যে আমরা কোর্স কিনেছি, আমরা এনরোল করেছি। পরবর্তীতে যাতে আফসোস না হতে হয়, এই জন্য আমি প্রথম থেকেই বলবো যে ডিসিশন কম সময়ের মধ্যেই নিতে হয়। কিছু কিছু ডিসিশন লাইফের মোড় চেঞ্জ করে দেয়, এটা সত্যি কথা। তো তোমরা বুঝে শুনে দেখো, যদি মনে করো আমাদের সাথে তোমার প্রিপারেশন নেওয়া সম্ভব, তোমরা কিন্তু নোট শিট এভরিথিং পাবা, আর ফ্রি ক্লাস কয়েকটা পাবা। বাংলা আজকে একটা পেলে আর হয়তো বাংলার একটা ফ্রি ক্লাস পাবা, আর ইংলিশে মনে হয় 2টা বা 3টা ফ্রি ক্লাস পাবা। এরপরেই কিন্তু তোমাদের এই কোর্স শুরু হয়ে গেলে তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিয়ে তোমাদের সেখানে ক্লাস নেওয়া হবে। কোর্সের বাইরের কেউই কিন্তু তখন আর এই ক্লাস পাবা না। ঠিক আছে, ফ্রি ক্লাস কিন্তু সবসময় চলবে না। তারপরে আমার মনে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনা তোমাদের ম্যাক্সিমামেরই প্রবলেম। তো এইটাই যদি আমি একটা ফ্রি ক্লাস নিই, কারণ সবাই তো আর কোর্স কিনবে না, এটাও স্বাভাবিক। তো এই ক্লাসটা যদি আমি সবার উদ্দেশ্যে ফ্রি নিই, তাহলে হয়তো সবারই অনেক বেশি উপকার হবে। ঠিক আছে, পিডিএফ পাওয়া যাবে কি? পিডিএফ পাওয়া যাবে, কিন্তু ফ্রি ক্লাসে পিডিএফ দেওয়া হয় না। ঠিক আছে, একটু সহজ সোজা সাপটাই বলে দিলাম, কিছু মনে করো না। আপু এই কবিতার কি স্পেশাল নোট থাকবে? অবশ্যই থাকবে, শুধু এই কবিতার না, তোমাদের প্রত্যেকটা জিনিসেরই নোট রয়েছে। প্রতিটা জিনিসেরই তোমরা নোট পাবা, ফার্স্ট পেপারেও পাবা, সেকেন্ড পেপারেও পাবা, গ্রামার আইটেমেরও পাবা, রিটেন পার্টের তো পাবাই। ঠিক আছে, প্রতিটা জিনিসেরই তোমরা স্পেশাল নোট পাবা এবং শিট পাবা। আলহামদুলিল্লাহ আপু, অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা এক কথায় অসাধারণ আপু, আমি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখো নুসরাত জাহান কিন্তু আমাদের কোর্সে অলরেডি এনরোল করে ফেলেছে। আর তোমাদের ক্লাসে কিন্তু তোমাদের কোর্সে আর কি তোমাদের টেস্ট পেপার বলো, তোমাদের গাইড বলো, সবকিছু তোমাদের সলভ করা হয় এবং প্রতিটা জিনিসের পরীক্ষা নেওয়া হয়, এবং পরীক্ষা দিতে গিয়ে প্রতিটা জিনিস আবার কমপক্ষে 2বার করে শেষ হয়। ঠিক আছে, 25 ব্যাচে যারা কোর্স কিনেছিল তাদের প্রত্যেকেরই 2বার করে 3বার করে শেষ হয়েছে। ঠিক আছে, তোমাদেরও এমনই হবে, তোমাদের হয়তো আরো বেশি হবে, কারণ তোমাদের সময় আরো বেশি। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। দুষ্টু বোনের মিষ্টি ভাই বলছে ক্লিয়ার আপু, আর লাগবে না, কঠিন। যাক আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে অনেকদিন পর ক্লাসে জয়েন হতে পারে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আর হচ্ছে যেটা বললাম, দেরি করো না, ঝটপট জয়েন হয়ে যেও। ইংলিশ ক্লাসগুলোও করো, তোমাদের জন্য অনেক ভালো হবে। আর আইসিটি ক্লাসগুলো কিন্তু তোমরা হচ্ছে সিআরডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু ক্লাসের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেইখান থেকে ক্লাসগুলো করে ডিসিশন নিতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরো ভালো ক্লাস নিতে খুব বেশি আগ্রহী করে তোলে, এটা আমি সব সময় বলি। তোমরা সবাই ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।